ইন্টারেস্টিং একটা সিন। তখন ট্রেন চলে আসতেছে, তখন ওই লাগাবে কী করে এই দুটাকে, ট্রেন চলে আসছে কন্টিনিউয়াসলি, 1 2 3 লাগানো হয়ে যায়। 4 নম্বরে যখন এটাকে সেট করবে ওটা হাত থেকে ছিটে দূরে পড়ে যায়, ট্রেন তখন চলে আসছে। হিরো না, ও কী করবে ঠিক এই জায়গাটাতে ও যেই স্ক্রুড্রাইভার দিয়ে জয়েন করতেছিল ও মাথা নিচু করে বসে স্ক্রুড্রাইভারটা এখানে ফিক্স করে হাত দিয়ে ধরে আছে আর ট্রেনটা উপর দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো কী বললাম? তাহলে এই জিনিসটা দুটো কী করলো, এই দুটাকে একে একে জয়েন করতে সাহায্য করলো। স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 4 কভার করব। চ্যাপ্টার নাম্বার 4-এ কী আছে? তাপের ঘটনাসমূহ। এবার তাপের ঘটনাসমূহ যে ব্যাপার বা টপিকটা বুঝতে গেলে তোমাদেরকে আগে বেসিক থেকে স্টার্ট করছি আমি, ঠিক আছে? বেসিক কয়েকটা রুলস বুঝতে হবে। সবাই খাতা বের করে রাখবা আর নোট করতে থাকবা। আমরা জানি পদার্থের অবস্থা, ক্লাস 10-এর ক্যাপাসিটিতে যদি আমরা দেখি একটা পদার্থের 3টা অবস্থা জানি আমরা। কি কি অবস্থা বলতে পারবা? কঠিন, তরল এবং গ্যাসীয়। বুঝতে পারছো কি বললাম? একটা পদার্থের 3টা স্টেজ আমরা দেখতে পারি, কঠিন, তরল এবং গ্যাসীয়। যদি দেখতে না পারো এখানে বসতে পারো, কোনো অসুবিধা নেই। ওইদিকে কাপড় রাখা আছে, ওটা নিয়ে এসো, বসতে পারো। যে কোনো একটা পদার্থের কটা ফেজ দেখলাম? 3টা। কি কি দেখলাম? কঠিন, তরল এবং গ্যাসীয়। তবে মনে রাখবা সব পদার্থের 3টা ফেজ দেখা যায় না। যেমন কর্পূর আমরা শুনছি, আমরা জানি যে কোনো কঠিন বস্তুকে যদি আমরা কি দিই, হিট দিই অর্থাৎ তাপ দিই, কিসে কনভার্ট হবে? এবং তরলকে যদি আমরা তাপ দিই কিসে কনভার্ট হবে? এটা গ্যাসীয়, জানি এটা আমরা। কঠিনকে যদি আমরা তাপ দিই হয়ে যাবে গ্যাসীয় তরল, আর তরলকে তাপ দিলে কী হবে? গ্যাসীয়। তবে সব পদার্থেরই 3টা ফেজ দেখা যায় না আমরা জানি। কর্পূর বা ন্যাপথলিন যেমন ডিরেক্টলি কঠিন থাকে কর্পূর, ওটাকে যদি আমরা হিট দিই তরল পাই, ডাইরেক্ট কী পাচ্ছি আমরা? গ্যাসীয়। তো পদার্থের 3টা ফেজ আমরা জানি, এটা আমাদেরকে মানতে হবে, বাট স্পেশাল বা এক্সেপশনালগুলো আলাদা ব্যাপার, ঠিক আছে? কঠিন, তরল এবং গ্যাসীয় আমাদের টপিক হচ্ছে পদার্থের ঘটনাসমূহ। তার মানে পদার্থের মধ্যে কি কি ঘটনা ঘটবে যখন আমরা তাপ দিব, বুঝবা? একটা পদার্থের মধ্যে কি কি ঘটনা ঘটিবে যখন আমরা তাপ দিব। এইবার আমি যদি কঠিন পদার্থ নেই, সাপোজ ধরে নিচ্ছি এইটা একটা আইস কিউব, বুঝতে পারছো কি বললাম? বা আইস কিউবয়েড। কিউবয়েড আর কিউবে পার্থক্য জানো? কিউবয়েড মানে হলো আয়তাকার, অর্থাৎ যাকে আমরা বলবো যার লেন্থ, ব্রেথ, হাইট 3টা ফেস থাকবে, 3টাই ডিফারেন্ট। বুঝতে পারছো কি বললাম? আয়ত ঘন যাকে বলি আমরা। আর কিউব মানে ঘনক, যেমন লুডোর ছক্কা, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই সমান। তো যদি আমি একটা কিউবয়েড বানাই, অর্থাৎ একটা আইসের কিউবয়েড নিলাম, বরফের টুকরা নিলাম, এখানে আমি কি কি পাবো? লেন্থ পাবো, ব্রেথ পাবো এবং হাইট পাবো, বোঝা গেল? এর মধ্যে আমি কি দিলাম? হিট। ছিল কি? আইস। হয়ে যাবে কি? লিকুইড হবে। তাহলে এইখানে যে চেঞ্জেসটা হইল এই আইসের, আমরা এই চেঞ্জেসটা লেন্থ এও পাবো, ব্রেথ এও পাবো, হাইটেও পাবো। আইস যদি আমরা সরায়ও দিই, সাপোজ আমি একটা স্টিলের লোহা নিলাম, ক্লিয়ার, বা একটা রড নিলাম, ভালো করে বুঝবা, শুধু রড নিলে আমার লেন্থ আর ব্রেথ চেঞ্জ হচ্ছে। স্টিলের যদি আমরা রুল নেই তাহলে লেন্থও চেঞ্জ হবে আর ব্রেথ। স্টিলের রুল আছে কারো কাছে? বা প্লাস্টিকের নিলাম এটা। এবার দেখো, ধরে নাও থিকনেসটা নেগলিজিবল ধরে নিচ্ছি, তাহলে এটা লেন্থ আর এটা ব্রেথ। তার মানে আমি কি বুঝলাম? কঠিন পদার্থের দৈর্ঘ্যেরও পরিবর্তন হবে, দৈর্ঘ্য এবং প্রস্থেরও পরিবর্তন হবে। তার মানে লেন্থ ইন্টু ব্রেথ ইজ ইকুয়াল টু হোয়াট? এরিয়ারও পরিবর্তন হবে, অ্যান্ড লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দ্যাট মিন্স ভলিউমেরও পরিবর্তন হবে। দেখো এই কনসেপ্টটাকে বুঝতে হবে। কঠিন পদার্থের দৈর্ঘ্যেরও প্রসারণ ঘটবে, প্রস্থেরও ঘটবে। দৈর্ঘ্য এবং প্রস্থ একসঙ্গে ঘটলে ক্ষেত্রফলের ঘটবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে একসঙ্গে ঘটলে এইটাকে বলি আমরা আয়তন। লিখে নিবা তোমরা, কি লিখবা? আয়তনেরও পরিবর্তন ঘটবে। এটা কার ক্ষেত্রে দেখলাম আমরা? কঠিন। এবার তরল, সাপোজ আমি 1 বোতল জল নিব, বা কারো কাছে জল আছে বোতলে, আমি এই জলটাকে এই পাত্র থেকে সরিয়ে, জল আছে এটা,
এই বোতলের পাত্র থেকে সরিয়ে আমি ঢাকনায় রাখলাম, এইখানটায় এই জল ঢাললাম, এর যা শেপ ছিল, শেপ মানে আকার আকৃতি বুঝবা, এইখানটা জলের যা শেপ ছিল এইখানে কি সেম শেপ আছে? নাই, শেপ কী হয়ে গেলো? চেঞ্জ। তাহলে আমরা কি দেখলাম যে জলের বা জলকে বা গ্যাসকে যেই পাত্রে আমরা রাখবো সেই পাত্রেরই আকার বা আয়তন ধারণ করবে, এবং জলের বা কোনো তরলের, কি বললাম, জলের বা কোনো তরলের নাই আমরা দৈর্ঘ্য পাবো, নাই আমরা প্রস্থ পাবো, নাই আমরা উচ্চতা পাবো, কিন্তু আমরা ক্যাপাসিটি পাবো। ক্যাপাসিটি মানে কতটুকু জায়গা নিয়ে রাখছে, ডিপেন্ড করছে কোন তলে আছে। চোঙে হলে পাইয়ার স্কোয়ার এজ, গোলকে হলে 4/3 পাইয়ার কিউব, শঙ্কু হলে 1/3 পাইয়ার স্কোয়ার এজ, বুঝতে পারতেছি। আর যদি এটা ঘনক হয়ে থাকে আয়তঘন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ডিপেন্ডস অন কোন পাত্রে এটা দাঁড়িয়ে আছে, বুঝতে পারলাম। তার মানে এর কি দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, উচ্চতা পাবো, কি পাবো? আয়তন পাবো। কি পাবো? খালি আমরা আয়তন, বুঝতে পারলাম। তার মানে কি তরলের বা, বুঝবা, তরলের বা গ্যাসের আমরা নাই বা পাবো দৈর্ঘ্যের প্রসারণ, নাই বা পাবো ক্ষেত্র প্রসারণ, নাই বা পাবো উচ্চতা প্রসারণ, পাবো তো পাবোটা কি? আয়তন প্রসারণ শুধু। তাই তরলের ক্ষেত্রে আমি শুধু পাবো আয়তন, আর গ্যাসের ক্ষেত্রে আমি খালি কি পেয়ে যাবো? আয়তন। বুঝতে পারলাম আমি কি বললাম? বাকিগুলো কিন্তু পাওয়া যাবে না, না তরলের না গ্যাসের। কোনো অসুবিধা আছে? একটা এক্সাম্পল নিচ্ছি, কঠিনের আয়তন। তোমরা দেখবে অনেকেই যাদের আপার বাগডোরা হাসপাতাল মোড়ের আশেপাশে বাড়ি বা গিয়েছো, দেখবে আগে বা এখনও, এখন ঠিক আমি বলতে পারছি না, আগে হতো এটা, সেটা হলো ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ির চাকা বানানো হতো, বুঝতে পারছো? তো কি করা হতো জানো তোমরা? একটা কাঠের চাকা বানাতো ফার্স্টে, ক্লিয়ার? কাঠের চাকা বানাইতো, সেম সাইজের আর একটা লোহার রিং বানাইতো, লোহার একই সাইজের আরেকটা কি বানাবে? লোহার পাত। এবার এই লোহার পাতটাকে গরম করবে, গরম করে ঠিক এর চারিদিকে বসায় দিবে, খাপে খাপ বসায় দিবে গ্রুপ করে। গরম করলে দৈর্ঘ্য কী হলো? প্রস্থ বাড়লো, আয়তন বাড়লো। গরম করলে ওর শেপ বেড়ে গেলো। এবার এখানে প্লেস করে দিল, প্লেস করে কয়েক ঘন্টা রেখে দিবে, আস্তে আস্তে কী হবে? এটা ঠান্ডা হয়ে গ্রিপ করে নিল। তাহলে এই একটা এক্সাম্পল থেকে বুঝলাম যে কঠিন তো এটা, এই যে লোহার বেডটা কঠিন ছিল, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হয়, প্রস্থ প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়। আরও এক্সাম্পল, রেল লাইন দেখেছি আমরা। রেল লাইন এর যে পাটরি মানে রেলের যে র্যাকটা হয়, ট্র্যাকটা, ওই ট্র্যাকের মাঝখানে এরকম গ্যাপ রাখবে কিছুটা ডিস্টেন্স গিয়ে গিয়ে, দূরে গিয়ে গিয়ে, বুঝতে পারলাম? কেন রাখা হয়? কারণ যখন কন্টিনিউয়াসলি ট্রেন চলবে এই পাটরি দুটা কি হয়ে যাবে? এক, গরম হবে, নাম্বার 1। নাম্বার 2, সূর্যের তাপেও কি হতে পারে? তখন এটা দৈর্ঘ্যে বাড়বে। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছেই, কতটা হিট পেতে পারে, কতটা লেন্থ বাড়তে পারে, কতটা দৈর্ঘ্যের মধ্যে, পরে আসবো আমরা। সো যার জন্য ওই ক্যালকুলেশন করে অতটুকু গ্যাপ রাখা হবে। এইবার গ্যাপ রাখলো, এদিক এদিক শিফট হয়ে যেতে পারে না, এর জন্য কি করবে? এরকম করে একটা নাট বোল্টের সিস্টেম করবে। এটা এই দুটো উপরে লাগানো থাকবে, যেটা এইটার সঙ্গে এটার সঙ্গে ফিক্স থাকবে, ক্লিয়ার? এখানে নাট বোল্ট হুক করে দিল, এখানেও করে দিল। তোমরা মুভি দেখেছো? আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। মুভিটার নাম হচ্ছে অজয় দেবগনের, আর হিরোর নাম ভুলে গেছি আমি, খুব সম্ভবত মুম্বাই, কি নাম ওটার? মুম্বাই একটা নাম আছে, মুভির নাম সামথিং মুম্বাই। হ্যাঁ, অজয় দেবগন। ওখানটা দেখবা ও কি করে, একটা গাড়িকে পাস করায়, ঠিক এই জায়গাটাকে ভাঙে, এই জায়গাটাকে খুলে তখন এই ট্রাকটা সরাই দিল। এবার একটা বড় জিপ গাড়ি পার করবে, ওটা পার হবে না তো ওটা, তো এইটাকে সরাই দিয়ে পার করলো, পার করে আবার ওটাকে যখন লাগাবে এইটাকে, তখন ট্রেন চলে আসে। ইন্টারেস্টিং একটা সিন। তখন ট্রেন চলে আসতেছে, তখন ওই লাগাবে কী করে এই দুটাকে? ট্রেন চলে আসছে কন্টিনিউয়াসলি, 1, 2, 3 লাগানো হয়ে যায়। 4 নম্বরে যখন এটাকে সেট করবে, ওটা হাত থেকে ছিটে দূরে পড়ে যায়, ট্রেন তখন চলে আসছে। হিরো না, ও কী করবে? ঠিক এই জায়গাটাতে ও যেই স্ক্রুড্রাইভার দিয়ে জয়েন করতেছিল, ও মাথা নিচু করে বসে স্ক্রুড্রাইভারটা এখানে ফিক্স করে হাত দিয়ে ধরে আছে, আর ট্রেনটা উপর দিয়ে যাচ্ছে।
বুঝতে পারছো কি বললাম? তাহলে এই জিনিসটা দুটো কি করলো, এই দুটাকে একে একে জয়েন করতে সাহায্য করলো। বুঝতে পারলাম? কোনো অসুবিধা? আচ্ছা, তাহলে এটা কি দৈর্ঘ্যের প্রসারণ একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখি আমরা দ্বিধাতব পাত দিয়ে। ধরো আমি একটা পিতল নিলাম, কি নিলাম? একটা পিতল আর একটা লোহা। বাঁ দিকে একটা প দিয়ে পিতল, ল দিয়ে লোহা হলো। একদিকে কি নিলাম আমি? পিতল, একদিকে নিলাম আমি লোহা। এবার দুটাকে আমি হিট করব। হিট দেওয়ার পরে দুইটার ক্ষেত্রে যখন আমি হিট দিলাম, বুঝবা, দুইটাকে যখন আমি হিট দিলাম, পিতলটা বেশি বেঁকে গেল। বুঝতে পারলা কি বললাম? পিতল বেশি বাঁকলো আর লোহাটা অপেক্ষাকৃত কম বাঁকলো। তাহলে এবার প্রশ্নের উত্তর দিবা, বলো তো কে বেশি দৈর্ঘ্য বাড়লো, পিতল না লোহা? পিতল। বুঝলাম যে একই তাপ দিলে সকল ধাতব পদার্থ বা যে কোনো ধাতব পদার্থ একই রকম দৈর্ঘ্যের প্রসারণ ঘটে না। সকলের মধ্যে আলাদা আলাদা দৈর্ঘ্যের প্রসারণের ক্যাপাসিটি আছে। বুঝতে পারলাম? কোনো অসুবিধা করো? আর একটা এক্সাম্পল দেখবা, তোমরা জানো না বা যারা রেল লাইনের দিয়ে যাও দেখবা এরকম করে রেল লাইন যদি হয়, এই পাশে এবং এই পাশে পোস্ট থাকে, যেই পোস্টের মধ্যে তার লাগানো থাকে। এখান থেকে যখন রেল যাবে, এখান থেকে এই এটাকে সিগন্যালটাকে কারেন্টটাকে কানেক্ট করতে 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 যাবে। ঠিক এইখানে তার থাকবে, তো তার যখন এখানে বাইন্ডিং করবে, এখানে একটা ওয়েট লাগানো থাকবে দেখবা। ওয়েট কেন? যখন গরম হয় না, তখন এই তারটা ঝুলে যায়। এই ওয়েটের জন্য কী হবে, ওটা আবার টান টান থাকবে। তার মানে কি, যখন তাপ পাচ্ছে এই তারের দৈর্ঘ্যের প্রসারণ ঘটতেছে। বুঝতে পারলাম? একটু দেখবো একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। বুঝতে পারছো কি বললাম না? বুঝলাম না? ওকে, তাহলে এটা হলো কিসের? কঠিন। এবার আমরা কি দেখব? তরল। আচ্ছা, এক একটা করে পড়াই, আগে কঠিনটাকে স্টার্ট করি। দেখো, কঠিনের আমরা দৈর্ঘ্যের প্রসারণের এক্সাম্পলস দেখে নিলাম। এক্সামে কোশ্চেন কেমন আসে? একটা পরীক্ষার সাহায্যে বোঝাও যে কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, বা রেল লাইনের দুটো পট্রের মাঝখানে ফাঁকা রাখা হয় কেন, বা গরুর গাড়ির চাকার চারিদিকে যখন লোহার বেল পড়ানো হয় কীভাবে পড়ানো হয়। বুঝতে পারলা কি বললাম? সো এগুলো এক্সামে কোশ্চেন এরকম করে ফ্রেম করা হয়, ভালো করে কী করবা? প্র্যাকটিস করবা। এইবার আমরা একটা একটা করে মুভ অন হচ্ছি। প্রথমে আসবো আমরা কোথায়? কঠিন। প্রথমে কোথায় আসবো? কঠিন পদার্থের প্রসারণে। লিখে নাও হেডলাইন দিয়ে, কঠিন পদার্থের প্রসারণ। আচ্ছা, শুরু করি। কঠিন পদার্থের আমরা দেখলাম দৈর্ঘ্যের প্রসারণ হয়, ক্ষেত্রের প্রসারণ হয়, এবার আয়তনের প্রসারণ হয়। এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে এইটা একটা 1 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড। কত মিটার? 1 মিটার। ভালো করে বুঝবা। এই 1 মিটারটাকে আমি নিলাম লেন্থ 1, মানে প্রাথমিক দৈর্ঘ্য। কি নিলাম? লেন্থ 1 মানে প্রাথমিক দৈর্ঘ্য 1 মিটারটাকে। ক্লিয়ার? এইবার যখন আমি হিট দিব স্টার্টিংয়ে যখন হিট দিব আমি, সেটা হলো θ1 ডিগ্রি সেন্টিগ্রেড। থিটা মানে 10ও হইতে পারে, 11ও হইতে পারে, 12ও হইতে পারে। কিছুক্ষণ হিট দেওয়ার পরে এর শেপ কি এটা থাকবে? এর শেপ কী হবে? একটু চেঞ্জ হয়ে যাবে। ধরে নিচ্ছি এতটুকু বড় হইল, কোনো অসুবিধা কারো? আমি কিন্তু অনলি লেন্থ নিচ্ছি, হ্যাঁ, এইটুকুটা। বুঝতে পারছো কি বললাম না? বুঝলে না? আমি কিন্তু এখনও ক্ষেত্রফলটা নিলাম না, শুধু এই নিচের পোর্শনটা বড় হইলো। ধরে নিচ্ছে এইটুকু বড় হইলো আমাদের L2 মাইনাস L1। বুঝলাম না? তাহলে পুরাটা কত পাই গেলাম? L2। পুরাটা কত? পুরাটা L2। এইটুকু কত? L1। তাহলে এইটুকু কত? L2 মাইনাস L1। পুরাটা থেকে এই পুরাটা L2, তো পুরাটা থেকে এইটুকু বাদ দিয়ে দাও, পুরা L2, এইটুকু কত? L1। তাহলে এটা মাইনাস করলে L2 মাইনাস L1 পাইলাম। কারো কোনো অসুবিধা? যদি অসুবিধা হয় বলো, আরেকবার বুঝা দিচ্ছি। পুরাটা ধরলাম L2, ওর মধ্যে এতটুকু হয়ে গেল L1, তাহলে এইটুকুটা কত হবে? L2 থেকে L1কে মাইনাস করে দাও, পাই গেলাম না? L2 মাইনাস L1। তিনটা লেন্থ বুঝবো কি কি? L2 পুরাটা, L1 হিট দেওয়ার আগে, আর L2 মাইনাস L1 হলো চেঞ্জ অফ লেন্থ, মানে দৈর্ঘ্যের পরিবর্তন। কারো কোনো অসুবিধা এইটুকুতে? পাক্কা তো? আচ্ছা, এইবার তাহলে স্যার এখন টেম্পারেচার কত হইল? θ1-এ তো আমি হিট দিলাম, এখন হইল কত? θ2। কত হইল এখন? θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আমি কতটুকু হিট দিলাম? আমি এই কঠিন বস্তুতে কতটুকু হিট দিলাম? ভেরি গুড।
আমি হিট দিলাম হচ্ছে কঠিনে, আমি যদি তাপ লিখি, আমি তাপ দিলাম হচ্ছে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হলো? দৈর্ঘ্যের পরিবর্তন হলো L2 মাইনাস L1, একক যা আছে বসাই দিবা, কারো কোনো অসুবিধা? তাহলে প্রথমে দৈর্ঘ্য কত ছিল? L1। কত ছিল? L1। প্রথমে দৈর্ঘ্য L1, পরে কত হয়ে গেল এটা? L2। কতটুকু চেঞ্জ হলো? L2 মাইনাস L1। প্রথমে টেম্পারেচার ছিল কত? θ1, পরে কত হইল? θ2। কোনো অসুবিধা? তাহলে এইবার একটা জিনিস বুঝো বা খাতায় লেখো, θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের ফলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়। লেখো, বের করো খাতা। θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তনের জন্য দৈর্ঘ্যের পরিবর্তন হয়। দৈর্ঘ্যের পরিবর্তন হয়। কে বলতে পারবে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হইল? এইটুকুটা, দ্যাট ইজ L2 মাইনাস L1। দৈর্ঘ্যের পরিবর্তন হয় L2 মাইনাস L1। কারো কোনো অসুবিধা? বুঝবা, θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জের জন্য দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হলো? L2 মাইনাস L1। বুঝলাম? এতটুকু হলো কি না? তাহলে আমাকে বলো θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তনের জন্য একক দৈর্ঘ্যের পরিবর্তন হয় কতটুকু? একক দৈর্ঘ্যের। বুঝলাম না ব্যাপারটা? বুঝলাম না তো? দেখো, ফার্স্টে ছিল 10, এখন হইল কত? 11। চেঞ্জ কত হইলো? 11 বিয়োগ 10। প্রশ্ন হচ্ছে এইটা চেঞ্জ কতর মধ্যে হইল? 10-এর মধ্যে। তাহলে এককের মধ্যে কত হবে? বাই 10। বুঝতে পারছি কি বললাম? তাহলে চেঞ্জ যে হইল কত হইল? চেঞ্জ কত হলো? L2 মাইনাস, প্রথমে কত ছিল? তাহলে কতর মধ্যে চেঞ্জ হইলো? L1-এর মধ্যে। তাহলে একক দৈর্ঘ্যের জন্য যদি আমি বলি একক দৈর্ঘ্য, এটা হয়ে যাবে L2 মাইনাস L1 বাই L1। বুঝতে পারলাম? কোনো অসুবিধা? শিওর? ভালো করে বুঝে নিবা, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, আবার বুঝাবো। দেখো, আমাদের পরিবর্তন হয়েছে L2 মাইনাস L1, কিন্তু আমি কি লিখলাম? একক দৈর্ঘ্যের জন্য। তার মানে ধরো যদি এইটা 10 হয়, কত হয়? কতটুকু ভালো করে বুঝবা, এখানে অনেক ব্যাপার আছে। কতটুকু বাড়লো? 1 বাড়লো না? এই একটা কি 10-এর জন্য বাড়ছে? ভালো করে বুঝবা, এই এক কি 10-এর জন্য বাড়ছে? হ্যাঁ বাড়ছে, কিন্তু যদি ডেপথ অ্যানালাইসিস করি আমরা, এই একটা 10-এর জন্য বাড়ছে। আমি যদি জুম করি, এটা 10 নিলাম, এটা 1 নিলাম, বাড়লো। এই এক কার জন্য বাড়লো? 10-এর পার্সপেক্টিভের দিক থেকে। বাট প্রশ্নে আমি কি নিয়েছি? একক দৈর্ঘ্যের জন্য। 10-কে 10 ভাগ করবো। বুঝবা আমি কি বলতেছি? 10-কে কয় ভাগ করলাম? 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9 10 হইলো। কয় ভাগ করলাম আমি? 10 ভাগ করলাম। কয় ভাগ করলাম? 10 ভাগের জন্য 1 বাড়লো, 1 ভাগের জন্য কত বাড়বে? 1/10 মানে 0.1। তাহলে এইটুকু বাড়লো এইটার জন্য, এইটার জন্য এইটুকু, এইটার জন্য এইটুকু, প্রত্যেকটা জন্য এতটুকু করে বাড়তেছে। বুঝতে পারলাম? এটা হলো একক দৈর্ঘ্যের চেঞ্জ। এই সব কটাকে যোগ করলে এইটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারতেছি? একক দৈর্ঘ্যে কতটুকু চেঞ্জ হলো? এতটুকু। তাহলে পুরো 10-এর জন্য এই সব কটা গ্রিন যোগ করবো না? আমি করবো কি না? সব কটা গ্রিন যোগ করে কত পেয়ে গেলাম? এই 5টা পেয়ে গেলাম। বুঝতে পারলাম না? বুঝলাম না? এবার এই গ্রিনটা তো আমি, এটা তো আমার কাছে তো এইটা অলরেডি এখানে পড়েই আছে কি না? এখানে তো আর বাড়তে পারবে না। তাহলে সব কটা বাড়তে 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 আমরা এখানটায় 10 ভাগ করে বাড়াই দিলাম, এটুকু করতে করতে। বুঝতে পারলাম কি বললাম? তাহলে 10-এর জন্য বাড়লো কত? 1। 1-এর জন্য বাড়লো কত? 0.1। তো 10 দিয়ে ভাগ করে দিলাম না, 1/10। সেম টোটাল বাড়লো কত? L2 মাইনাস L1। তাহলে এককের জন্য বাড়লো কত? L2 মাইনাস L1 বাই L1। এটা এককের জন্য বাড়লো, এক দৈর্ঘ্যের জন্য। বুঝতে পারছো? প্রশ্ন, কত টেম্পারেচারে বাড়ছে? ধরো 50 ডিগ্রিতে। কত ডিগ্রিতে বিয়োগ করে পেলাম? তাহলে 1 ডিগ্রিতে কত বাড়বে? কে বলতে পারবে? 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য একক দৈর্ঘ্যের পরিবর্তন হয় কত? যদি 50 ডিগ্রির চেঞ্জের জন্য এত বড় দৈর্ঘ্য চেঞ্জ হয়, তাহলে 1 ডিগ্রি যদি উষ্ণতা চেঞ্জ করতাম কতটুকু চেঞ্জ হইতো?
এটাকে টেম্পারেচার ভাগ করে দেবো, দ্যাট মিনস L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। 50 জন যদি এতগুলা চকলেট খায়, একজন 50 দিয়ে ভাগ করে দিব, বুঝতে পারলাম? তাহলে টেম্পারেচার ছিল কত আমার, θ2 মাইনাস θ1। স্টুডেন্টরা ঘাবড়ে যায় কি এটা ভাবতে, এটা ভাবে না 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ভেবে নাও কি আছে, 50 ডিগ্রির জন্য এতখানি চেঞ্জ হলো, তাহলে 1 ডিগ্রির জন্য 50 দিয়ে কী করে দেবো আমরা, ভাগ করে দেবো। তাহলে এই যে চেঞ্জেসটা হইলো, এইটাকেই আমরা কি বলবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বলবো? তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় যদি আমরা যাই, বুঝবা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা ডিনোট করবো আলফা দিয়ে। কি দিয়ে? দ্যাট ইজ আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা সংজ্ঞা দিয়ে বলি, কি বলবো, কোনো বস্তুর একক দৈর্ঘ্যের মধ্যে, কি বললাম, একক দৈর্ঘ্যের মধ্যে উষ্ণতার পরিবর্তনের জন্য যতটুকু পরিবর্তন হইল তার অনুপাতকেই বলবো কি আমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কারো কোনো অসুবিধা? শিওর? বুঝতে পারলাম? আবার বুঝাবো কাউকে? পাক্কা? এইবার এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, দেখে নিই। দেখো, এর নিচে মনে মনে 1 ভাবতে পারি, পারবো? কোনাকোনি গুণ করবো, কোনাকোনি গুণ করলে কি পাবো আমরা, এটা আলফার সঙ্গে কত গুণ হবে, L1। তাহলে কি লিখবো, আলফা ইন্টু L1 হয়ে গেল। তার সঙ্গে আবার কত গুণ আছে, এটা θ2 মাইনাস θ1 লিখতেই পারি, θ2 মাইনাস θ1 ইজ ইকুয়াল টু, উপরে কত, এটা L2 মাইনাস, কোনো অসুবিধা কারো? বুঝতে পারলাম এইটুকু? এবার দেখো, এই যে পুরো পোর্শনটা আছে, এইটাকে আমি কি করতে পারি, এই দিকে নিয়ে আসতে পারি। তাহলে L2টা থেকে যাচ্ছে একা, তুমি যেভাবে ইচ্ছে ক্যালকুলেশনটা করো। আমার মেন এদিক কী বের করা, L2 কতটুকু চেঞ্জ হইলো লাস্ট টোটাল। তাহলে আমি এপাশে L2 রাখলাম, আর বাকি সবাইকে কী করবো, তাহলে এদিকে কী ছিল দেখতে পাচ্ছ, এদিকে আমার কাছে কী ছিল, আলফা, আর কি ছিল, আর কি ছিল θ2 মাইনাস, আর মাইনাস L1কে এদিকে আনলে কী হবে, প্লাস L1। তাহলে আমি এখান থেকে L1 কমন নিতে পারি, হ্যাঁ কি না, পারবো? তাহলে আমি L1 যদি কমন নেই, এখানে কি থাকবে আমার কাছে, এইখানটা 1 থাকবে খালি, হ্যাঁ কি না, 1, আর এখানে আলফা থাকবে, আর θ2 মাইনাস θ1, আগে পিছু করাই যাবে তো, বিনিময় নিয়ম না, θ2 মাইনাস θ1, ওপাশে থাকে গেলো কে, L2। আমি বুঝলাম যে স্যার L2 ইজ ইকুয়াল টু লেখাই যাবে L1 ইন্টু 1 প্লাস আলফা θ2 মাইনাস θ1 ব্র্যাকেট ক্লোজ, দ্যাট ইজ দি ফর্মুলা ফর লেন্থ, ফাইনাল লেন্থ অফ আ সলিড। মানে কোনো কঠিন বস্তুর উষ্ণতা বৃদ্ধি করার পর কতটুকু দৈর্ঘ্য হলো সেটা বের করার ফাইনাল ফর্মুলা। বলো, কাউকে বুঝাইতে হবে? আর সবাই বুঝছি? খাতায় আমরা সলভ করলাম এটা, দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা কতগুলা জিনিস শিখলাম। ফাইনালি আমরা বের করলাম দৈর্ঘ্যের পরিবর্তন L2, ফর্মুলা কি পেলাম, L1 ব্র্যাকেট 1 প্লাস আলফা θ2 মাইনাস θ1। হোয়াট ইজ আলফা? আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? এইবার তুমি বলবা স্যার এর তো খালি দৈর্ঘ্য বাড়ে নাই, দৈর্ঘ্য বাড়ছে খালি, স্যার এর তো প্রস্থও বাড়ছিল, হ্যাঁ কি না? তাহলে প্রস্থ মানে ব্রেথ, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, ব্রেথ যদি চেঞ্জ হয় আমরা লিখবো B2 মাইনাস B1, বুঝলাম না? তাহলে আমার যতটুকু লেন্থ বাড়লো অতটুকু আমার এই শেপটাকে যদি আমি ভালো করে ড্রয়িং করি, ধরো এইটুকু ছিল লেন্থ, হ্যাঁ কি না? এবার আমার তো প্রস্থটাও বাড়বে, তো দৈর্ঘ্য যেমন এইটুকু বাড়লো, আমার প্রস্থ এইটুকু ছিল আগে, দেখো এইটুকু ছিল না, ছিল তো, আমি এখানে ফিট করলাম, তাহলে এইটুকু প্রস্থ বেড়ে গেল কি না? তাহলে পুরাটা B2, আর আগেরটুকু কত, এইটুকুটা B1, তাহলে B2 পুরাটা থেকে B2 থেকে B1 মাইনাস করলে এইটুকু পাই যাবো, এটুকু কত পাচ্ছি আমি, B2 মাইনাস B1। প্রস্থটা চেঞ্জ হলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থের পরিবর্তনকে কি বলি আমরা, ক্ষেত্রফল। কি বলবো? তাহলে সেম অঙ্ক, সেম এথিক্স, যদি ক্ষেত্রফলে যাই আমি, তাহলে আগে আমার ক্ষেত্রফলটা দেখো মন দিয়ে, আগের দৈর্ঘ্যটাকে আমি ডট দিলাম, দেখো আমি এইটুকু ভিতরে ঢোকা দিলাম না, এটা আগেরটা, এই ডটটা আগেরটা, আর যেটা গ্রিন করব ওইটা এখন। প্রস্থ এইটুকু বাড়লো, হ্যাঁ কি না? প্রস্থের সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য বাড়ে গেলো, এইটুকু বাড়লো না টোটাল, তাহলে আলটিমেট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কী পাবো আমি, ক্ষেত্রফল। তাহলে আমি দৈর্ঘ্য এবং প্রস্থের পরিবর্তে আমি শুধু L2গুলোকে সরাই দিয়ে আমি কি করতে পারি, A2, কি করতে পারি, A2 মানে ক্ষেত্রফল। বলো কে বুঝো নাই? শুধু আমি এই L সরাই দিয়ে A নিয়ে আসবো, আমার কাজ শেষ।
A2 A1। কারো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো আমাকে। A2 মাইনাস A1 প্রত্যেকটাতে। এটা হয়ে যাবে আমার A2, বুঝিয়ে দিচ্ছি। এটা A1, এটা A1, এটা A1, এটা A2, A1 A2। বলো কোন জায়গাটা? ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে, বাস, বাকি সব সেম। বাট যখন আমি এটা ক্ষেত্রফল নিব আমার আলফা থাকবে আর কি হয়ে যাবে, এটা বিটা। কি হয়ে যাবে এটা? তাহলে আলফাটাকে যেমন বলি আমরা কি দৈর্ঘ্য প্রসারণ, বিটাকে আমরা কি বলবো? বিটাকে আমরা কি বলবো? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কি বলবো? তাহলে কোনো বস্তুর মধ্যে বা কঠিন বস্তুর মধ্যে তাপ দেওয়ার ফলে কঠিন বস্তুর ক্ষেত্রফলে পরিবর্তন হবে। প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে উষ্ণতার পরিবর্তনে যেই পরিমাণের ক্ষেত্রের পরিবর্তন হইল তাকে আমরা কি বলি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্যালকুলেশন করে এখান থেকে আমরা A2 পেয়ে গেলাম, অর্থাৎ ইনিশিয়াল মানে শেষ ক্ষেত্র কতটুকু দাঁড়াচ্ছে। বোঝা গেল? কারো কোনো অসুবিধা? শিওর তো? এবারে ক্ষেত্রটাকে আয়তন বানাবো কি করে? দেখো আমার এই দুটা শেপ, যেটা আমি ফার্স্ট বাঁদিকে এই বোর্ডে আছে, এটা কেমন শেপ কে বলতে পারবে? 2D শেপ। কেমন শেপ? সাপোজ আমি এই ম্যাটেরিয়ালটাকে নিলাম, এর দৈর্ঘ্য পাইছি আর ভালো করে দেখবা, দৈর্ঘ্য পাইলাম আর প্রস্থ পাইলাম, হাইটও আছে। তাহলে যদি আমি 3D শেপ বানাই এইটাকে, আমি এরকম দেখতে পাবো? দেখো তো দেখি, পাবো? পাবো না? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা। তাহলে আমি ভিতরের ক্যাপাসিটিটাকে ভলিউম বলবো। এবার আমি যদি এটাকে হিট দেই, শুধু কি এটা দৈর্ঘ্যে বাড়বে? প্রস্থও তো বাড়বে। বুঝতে পারবে কি না? এবং উচ্চতাও তো কী হবে? বাড়বে। বুঝতে পারলাম? এবং হাইটও কী হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আলটিমেট কী বাড়লো? ভলিউম বাড়লো না? ছিল আগে এইটুকু ক্যাপাসিটি, এখন দেখো ভলিউম বেড়ে গেল। তাহলে ভলিউম ফার্স্টে ছিল V1, পরে হয়েছে V2, টেম্পারেচার ছিল θ1, পরে হয়েছে θ2। তাহলে ভলিউম কতটুকু চেঞ্জ হয়েছে? V2 মাইনাস V1। তাহলে এর জায়গায় আমরা কী দিয়ে দেবো এখানে? V। বুঝতে পারতেছি? V2 মাইনাস V1 মানে ভলিউমের চেঞ্জ। তাহলে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তনের জন্য দৈর্ঘ্যের জায়গায় কী হবে এবার? আয়তনের পরিবর্তন। প্রথমে দৈর্ঘ্যের পরিবর্তন করলাম, তারপরে ক্ষেত্রফলের পরিবর্তন করলাম, এখন আয়তনের পরিবর্তন হবে V2 মাইনাস V1। তাহলে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড একক আয়তনের জন্য আয়তন পরিবর্তন কত হবে? V2 মাইনাস V1কে ভাগ করে দেবো কত দিয়ে? V1। কেন? প্রথমে কত ভলিউম ছিল? V1। এই যে চেঞ্জ হলো কতর মধ্যে হলো? V1 এর জন্য। বুঝতে পারলাম? তাহলে এবার এটা কত ডিগ্রি টেম্পারেচারের জন্য? θ2 মাইনাস θ1। তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে? এইটাকে আমি ভাগ করে দেবো কত দিয়ে? θ2 মাইনাস θ1 দিয়ে। বুঝতে পারলাম? কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। পাক্কা? শর্মিষ্ঠা? বুঝতে পারলাম। 1 ডিগ্রির জন্য চেঞ্জ হইলো কত? V2 মাইনাস V1 বাই V1, V1 এর সঙ্গে গুণ দিয়ে নিচে θ2 মাইনাস θ1। এই ভ্যালুটাকে আমরা কি বলি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। লেখো সবাই খাতায়। ক্ষেত্রটা লেখার প্রয়োজন পড়বে না, বাড়িতে করতে পারবা। দৈর্ঘ্যটা করো, আয়তনটা করো। আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলবো? আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রশ্ন দাঁড়িয়ে যাবে না? আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দিয়ে লিখি? গামা। কি দিয়ে লিখবো? গামা। সো আমরা লিখতেই পারি এখান থেকে যে, শুনবা মন দিয়ে, গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। পারি লিখতে? এবার নিচে 1 লিখে কোনাকুনি গুণ করতে পারবো। অনেকে গামা এমনও লিখতে পারো এরকম করে, তোমার ইচ্ছা। বুঝতে পারলাম? কোনাকুনি গুণ করলি। হ্যাঁ, ফার্স্টে দেখো প্রথমে এই গুণটা দিলাম। হ্যাঁ, আগের বার আমরা এই গুণটা করেছিলাম না, এবার ফার্স্টে এই গুণটা করতেছি। তাহলে 1 ইন্টু সামথিং কী হবে? সামথিং। গামা দিয়ে এই ভ্যালুটা গুণ দিই, গামা ইন্টু V1 ইন্টু θ2 মাইনাস θ1। মাইনাস V1কে ওপাশ নিলে কী হবে? প্লাস V1। তাহলে একা পাই গেলাম কত আমরা? V2। V2 ইকুয়াল টু কী লিখবো? গামা V1 θ2 মাইনাস θ1 প্লাস V1। এখান থেকে কমন নিব কত? V1। V1 যদি আমি কমন নেই, আমার কাছে এখানে 1 থাকবে। কত থাকবে? 1। এখানে গামা আর θ2 মাইনাস θ1, গামা ইন্টু θ2 মাইনাস θ1। এটা আমার কি হয়ে গেল? আয়তন প্রসারণ। ইনিশিয়াল যে কতটুকু আয়তন চেঞ্জ হইল। বুঝলাম?
কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারো। এখনও কঠিন থেকে আমরা অন্য পার্টে চলে যাচ্ছি। এবার কঠিনে কারো সমস্যা? তাহলে এবার প্রশ্ন আসতেই পারে, সব কঠিনের কি আয়তন প্রসারণ সমান? সব কঠিনের কি দৈর্ঘ্য প্রসারণ সমান? সব কঠিনের কি ক্ষেত্র প্রসারণ সমান? না। এবং আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কি? দেখো মনে রাখবা, এটা তোমাদের প্রুফ নাই, বাট এটাকে মাথায় রাখবা। আলফা ইজ ইকুয়াল টু শর্ট কোশ্চেনে আসবে বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তোমাদের একটা ম্যাথে কোশ্চেন দিয়েছিলাম এবং বলছিলাম তিনটার অনুপাত বের করো, একমাত্র একজন পারছো, বাকিগুলো পারো নাই। এইটা তো আমাদের আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 দিচ্ছে। এবার প্রশ্ন কেমন আসে, এটা যদি বলে আলফা বিটা গামার তুলনা করো, এটা অ্যান্সার শেষ। যদি বলে আলফা বিটা গামার অনুপাত কত, দ্যাট ইজ আলফা ইজ টু বিটা ইজ টু গামা, অনুপাত কত, এটা উত্তর হবে না। কি বললাম, বোঝা গেল? এটা উত্তর হবে না। এটাকে কি ধরতে হবে? কে। কি ধরতে হবে এটাকে? কে। তাহলে আলফা ইকুয়াল টু কত পাবো? 1k পাবো। বিটা ইকুয়াল টু কত পাবো? 2k। গামা ইকুয়াল টু কত পাবো? 3k পাবো না? ভালো করে বুঝবা, পাবো কি না? তাহলে আমি 1:2:3 লিখতে পারি কি? ভাববা একটা জিনিস, আমি কি 1:2:3 লিখতে পারি? ভাবো ভাবো তো ভালো করে। লিখতে পারবো? পারবো। তাহলে এখান থেকে আমি কি পাবো? কে কে কাটলাম, তাহলে 1:2:3। কিন্তু প্রশ্ন এটা তো এমন হয়ে গেল, প্রশ্ন যদি এমন দিয়ে দেয় 2 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু ধরো আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু 3 গামা, এবার যদি বলে আলফা ইজ টু বিটা ইজ টু গামা করো, তখন কি করবা? এটা তো অঙ্ক ছিল, অঙ্কে খুব সহজে এটা দেওয়া ছিল। তখন তোমরা অ্যান্সারে 1:2:3 লিখে চলে আসছো অনেকেই। হবে না রে, এরকম যদি দেয় তখন 1:2:3 হবে, কিন্তু এমন দিলে তো হবে না। হবে এরকম দিলে কি করতে হবে? এটাকে কি ধরবো? কে। কি ধরবো? তাহলে আলফা ইকুয়াল টু কী হয়ে গেল? 1k। কী হলো? বিটা ইকুয়াল টু কী হবে? কে বাই 2। কী হবে? কে বাই। গামা ইকুয়াল টু কী হবে? ভাগ হবে কে বাই 3, হবে না? এবার নিয়ম হচ্ছে 1 2 3 লসাগু করলে 6 হবে। কত হবে? তিনটাকেই 6 দিয়ে গুণ দাও, তাহলে 1k এর সঙ্গে 6 গুণ, কে বাই 2-র সঙ্গেও 6 গুণ, আর কে বাই 3-র সঙ্গেও 3 দুগুণ 6, 2 3 6, কেগুলা কাটলাম, 6 1 6, 3 1 3, 2 1 2, তখন অনুপাত হবে 6:3:2। যাকগে, এটা অঙ্কের ব্যাপার, ঢুকলাম না তো ডিটেলসে। আমাদের এইটুকুই লাগবে, আলফা বিটা গামার সম্পর্ক এইটা লিখবা, আলফা বিটা গামার অনুপাত এইটা লিখবা। বুঝতে পারছো? টুইকে নাও। এরপরে আমরা কঠিন থেকে কোথায় যাব? তরল। কোথায় যাব? আচ্ছা, সব বস্তুর কি দৈর্ঘ্য প্রসারণ বা প্রস্থ বা ক্ষেত্র সমান না? তাহলে আমরা পরপর দেখবো, বই একটা সিরিজ দেওয়া আছে, দেখো বইটা খোলো, দেওয়া আছে এরকম লোহা, তামা, নিকেল, জার্মান সিলভার, পরপর দেওয়া আছে। কি বলো দেখি? প্রথমে পিতল, প্রথমে, তারপর লোহা, ইস্পাত, তামা, চারটাই রাখি, ইস্পাত আর তারপরে দেখো খুব সম্ভবত জার্মান সিলভার আছে, তারপরে তোমাদের লাস্ট পয়েন্টে ইনভার, জার্মান সিলভার ইনভার। এবার শুনো, ধরে ধরে সব কটা মুখস্থ করলে অনেক টাইম লেগে যাবে। প্রথমেরটা কত হবে? 19 আছে, তাহলে এখানে কী হবে? 19 × 10⁻⁻6। এবার প্রশ্ন হচ্ছে একক কী হবে? বুঝাচ্ছি, সব করে লিখে নিই। 19-এর পরে কত পাবা তুমি? 12 পাবা। লোহা কত হলো? 12 × 10⁻⁻6, তারপরে বাবা 11 × 10⁻⁻6, তারপরে 17 × 10⁻⁻6, তারপরে হয়ে যাবে হচ্ছে 18 × 10⁻⁻6, তারপরে হবে 9 × 10⁻⁻7। এটা হলো লাস্টেরটা ইনভার যা আছে। বুঝতে পারলাম? তাহলে ফার্স্টেরটা অর্থাৎ পিতলের কত? 19 × 10⁻⁻6, লোহার 12 × 10⁻⁻6, ইস্পাতের 11 × 10⁻⁻6, তামার 17 × 10⁻⁻6, বুঝতে পারতেছি। আর জার্মান সিলভারের 18 × 10⁻⁻6, আর লাস্টে কী আছে? ইনভারের 9 × 10⁻⁻17, 17 এটা 16 খুব সম্ভবত, সব কয়টা 6ই আছে, 6 লাস্টে 7। এবার শোনো, লাস্টে মাইনাস, লাস্টেরটাতে
তাহলে এটা 99 আছে কি 0.9, আমি 9 দিলে -7, 0.9 দিলে -6, বুঝতে পারলাম। বাট আমি কেন অত টাফে চলে যাব, আমি সিম্পলে রাখবো। এইবার একক কি হবে, এগুলোর আমি কী বের করলাম, গুণাঙ্ক। ভালো করে শুনবা, কী বের করলাম, এই যে গুণাঙ্কটা আমি নিলাম, এই গুণাঙ্কটা এর একক কী হবে। যদি আমি শুধু গামাটাকে, আমি বাকিটা মুছে দিচ্ছি, হ্যাঁ, আমি যদি শুধু গামাটাকে নেই, কাকে, যারা টুকে নিবা, ঠিক আছে, শুধু আমি গামাটাকে নিয়ে একক বের করব। কী বের করব, একক। আমার কাছে এখানে দেখবা কাটবে কে, জিন্দাকে থাকবে, V2 - V1 মানে আয়তন, আয়তনের একক কী হবে। আচ্ছা আমি আলফাটাকে নিচ্ছি, ইজি হবে। হ্যাঁ, আলফা কী ছিল, L2 - L1/L1 × θ2 - θ1, হ্যাঁ কি না। আচ্ছা দৈর্ঘ্যের বিয়োগ করলাম, দৈর্ঘ্যের একক কী হবে, SI এ মিটার, CGS এ সেন্টিমিটার। আগে আমি CGSটা করি, আগে কি করব, CGS, ক্লিয়ার। দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রথমে কি হবে, সেন্টিমিটার হবে, নিচেও কি আছে, সেন্টিমিটার। এই ক্ষেত্রে কী পাবো আমি, সেন্টিগ্রেড, তাহলে কি হচ্ছে ইন্টু দিয়ে ডিগ্রি সেন্টিগ্রেড, সেমি কী হবে, কাটবে। তাহলে 1/ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি লিখতে পারি, 1/ডিগ্রি C, অথবা সেন্টিগ্রেডের পাওয়ার -1। এটা কি হয়ে গেল, CGS। SI হলে সেন্টিগ্রেড জায়গায় কী দিয়ে দেবো আমি, কেলভিন। সেম জিনিস কী দেবো আমি, 1/কেলভিন। আর কোনো অসুবিধা, পাক্কা, শিওর, কোনো সমস্যা। প্রশ্ন আসতে পারে দৈর্ঘ্যে প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের কোনো নির্ভরশীলতা আছে, নাই, কেন দৈর্ঘ্য কী হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, বুঝতে পারলাম। দৈর্ঘ্য প্রসারণ হোক, ক্ষেত্র হোক আর আয়তন হোক, সবারই তো আমি টেম্পারেচার থিটা পাচ্ছি, তাহলে আলফা হোক, বিটা হোক আর গামা হোক, সবারই একক কি 1/ডিগ্রি C, তাহলে সব কটা আমি কি লিখবো, 1/ডিগ্রি C। বলো কে বুঝো নাই, তাই আছে না। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে ফিজিক্স পার্টে, ক্লিয়ার, বুঝবো, শিওর। আচ্ছা দৈর্ঘ্যের পরে কোথায় যাব আমরা, কঠিনের পরে কোথায় যাব, তরল। এক্সাম্পল, তরলের প্রসারণ সিম্পল তো তোমরা জানোই, একটা করে এক্সাম্পল দাও দেখি এক একজন তরলের প্রসারণের। হ্যাঁ একটা এক্সাম্পল দাও শুনি। হ্যাঁ আয়তন বাড়লো, গতি বাড়লো। আচ্ছা এটা ছাড়া অন্য একটা এক্সাম্পল তরলের। এক্স্যাক্টলি, ঠিক, একটা থার্মোমিটারকে তুমি মুখে ঢুকাই দিলা, কি হবে, জ্বর আসবে। থার্মোমিটার এটা রয়েছে, তুমি হাতে চেপে রাখলা এরকম করে ধরে, থার্মোমিটারের সামনের পোর্শনটা এখন তো ডিজিটাল চলে আসছে, চোখা থাকবে, ধরে রাখলো ওটাকে। আগেরগুলো আমরা হাতে মুখে ঢুকাই দিতাম অনেকক্ষণ। তারপর ওটা এখানে যদি পারদ যেটা থাকবে না, পারদের, ধরো এটা পারদ এখানে আছে, ঠিক আছে, এটা কত, পারদ। আচ্ছা আমরা কিন্তু এখানে সেন্টিগ্রেড পড়ি না, থার্মোমিটারের ক্ষেত্রে ফারেনহাইট নেই, কি নেই। এবার ধরো এটা 94, তারপরে কত যাবে, 95, 96, 97, 98, 99, 100, 1, 2, 3, 4, এটা 104 ফারেনহাইট হলো। এবার এইটা যখন তাপ পাবে এখানে, পারদ অল্প তাপেই সুপরিবাহী, অর্থাৎ পারদ তাপের সুপরিবাহী। যখনই তাপ পাবে এটা উপরে চলে যাবে, এটাকে যেখানে সেট, এখানে সেট থাকলে এখানে, এখানে থাকলে এখানে, এটা হালকা হালকা বাড়বে। ধরো এখানটায় গিয়ে এটা পারদটা ইলংগেট হয়ে গেলো, এতটা এরিয়া নিয়ে নিল। তার মানে কি হচ্ছে, 104 ফারেনহাইট হলো। তার মানে তাপ দিলে তরলের প্রসারণ ঘটে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, থার্মোমিটার। বুঝতে পারলাম, কোনো অসুবিধা, পাক্কা। কিন্তু আছে একটা, কিন্তুটা কি কে বলতে পারবে, সে আমি তাপ দিলাম, কি দিলাম, তরলের প্রসারণ ঘটলো, কি প্রসারণ ঘটলো, দ্যাট ইজ দ্য কোশ্চেন, আয়তন। ভেরি গুড। এই যে প্রসারণটা, না দৈর্ঘ্য না প্রস্থ, বাড়লো কি, আয়তন, তরল। এবার আমি বেলুন নিলাম, কি নিলাম, বেলুনটাকে ম্যাক্সিমাম ফুলাবো না, অল্প একটু ফুলায়, এখান থেকে কি দিলাম, হিট, কি হবে, ভলিউম বাড়বে। ভলিউম কি হবে, তাপ দিলাম, গ্যাস এর কি বাড়লো, তার মানে আমি তরল নেই, কি নেই,
তরল নেই কি গ্যাস নেই, আয়তন কি হবে, বাড়বে। প্রশ্ন হচ্ছে আয়তনটা যে বাড়লো কার বাড়লো এখানে, না শুধু পারদের না, এটা বুঝতে হবে। কারণ তরল এবং গ্যাসকে আমরা যেই পাত্রে রাখি সেই পাত্রের আকার আকৃতি ধারণ করে। তার মানে যদি আমি একটা কড়াইয়ে জল বসাই, কড়াইটা কি গরম হবে না রে? তার মানে এত কড়াইয়ের যে পার্টিকেলস কিছুটা তো ইলংগেট হইলো, নগণ্য, বাট হইলো তো, বুঝলাম না। ধরবা কড়াইটাকে, বুঝে যাবা 10 মিনিট গরম করার পরে। যদি মনে করে না স্যার তরলটা খালি হিট, খালি জলটাকেই গরম করছে, ধরে সারাবার, বুঝলে না। তাহলে ওই কড়াইটা অর্থাৎ যেই পাত্রটার মধ্যে রেখে আমি জলটাকে হিট দিলাম, এই জলটার যেমন টেম্পারেচার রাইজ হবে তেমন এই পাত্রটারও টেম্পারেচার কি হবে, রাইজ হবে। হবে কি না বুঝতে পারতেছি? কোনো অসুবিধা আছে কি কারো? তাহলে তরল হোক আর গ্যাস হোক, এদের যে আয়তন প্রসারণ ঘটে এটা দুইটা ভাগ। কয়টা ভাগ? তাহলে একে আমরা বলবো প্রকৃত প্রসারণ। কি বলবো? প্রকৃত প্রসারণ সমান সমান একটা আপাত প্রসারণ। কি প্রসারণ? আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। ক্লিয়ার? আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। স্যার না স্যার পাত্রের প্রসারণ হয় না স্যার। স্যার 15 মিনিট তুমি ভাতটাকে চালটাকে সিদ্ধ করো, সিদ্ধ করে ভাতের কড়াইটাকে ধরে মার গেল তো দেখি, তাই কি না? পাত্রের প্রসারণ হয় কি না? নেগলিজেবল। যে কোনো বস্তু হোক, কাজ হচ্ছে ব্রিটাল একটা ম্যাটেরিয়াল, অর্থাৎ গরম হলে ফেটে যাবে ওটা, বাট হবে। ওইখান থেকেই বুঝতে পারবা যে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা তরলের ক্ষেত্রে আসি। প্রসারণে দৈর্ঘ্য করব, ক্ষেত্রফল করব, কি করব? তাহলে ধরে নিচ্ছি প্রথমে তরলের আয়তন ছিল V1, টেম্পারেচার দিলাম কত, θ1 থেকে নিয়ে θ2, V1টা কত হয়ে গেল, V2, আয়তন কতটা বাড়লো, V2 মাইনাস V1 বাড়লো না, হ্যাঁ কি না? তাহলে এটা কার নিলাম আমি, তরলের। আগে তরলটা নেই, আগে কি নেই, তরল। পাত্রটা পরে করতেছি, আগে এটা নিচ্ছি। হ্যাঁ, তরলের প্রসারণটাকে বলি আমরা আপাত প্রসারণ। কি বলি? যেইটা খালি চোখে দেখে লাগছে জলটা তো গরম হয়েই গেছে, সরাই দিই না, ওটা আপাত। কিন্তু প্রকৃত সরাবাদ, গরম খাবা কি না? তাহলে প্রকৃতির মধ্যে কী হবে, পাত্রটাও চলে আসবে। ভুলবার যখন প্রকৃত হবে তখন কী হবে, পাত্রটাও চলে আসবে। যদি মনে হয় যে স্যার আমি ভুলে যাব, আর ঘরে যাবা যখন রান্না হবে মাকে বলে মা আমি মার গালবো, পাট্টা ছাড়া খালি হাতে, সারা জীবন মনে থাকবে। এইবার আমরা আসি কোথায়, আপাত প্রসারণ। কোথায় আসবো দেখো, θ1 θ2 চেঞ্জ অফ টেম্পারেচার কত হলো? আচ্ছা আমি আগে θ1 মানে θ2 লেখাইছিলাম না, ওটা উল্টা হবে, θ2 মাইনাস θ1। কেন বাড়লো θ2 তো, প্রত্যেকটারই ক্ষেত্রে কী হবে, ঠিকই আছে, θ2 মাইনাস θ1। সো চেঞ্জ অফ কত হলো, θ2 মাইনাস θ1। যদি আমি লেখায় থাকি θ1 মাইনাস θ2কে চেঞ্জ করে দিবা, ঠিক আছে। θ2 মাইনাস θ1 ধরো আগে ছিল 10, এখন হলো 15, বাড়লো কত, 5, কত 15 বিয়োগ 10 করবো, তো পরবর্তী টেম্পারেচার থেকে পূর্ববর্তী টেম্পারেচারকে মাইনাস করবো। ক্লিয়ার? θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, উষ্ণতা বৃদ্ধির জন্য, উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি হলো অনেক। কতটা হলো, V2 মাইনাস V1। প্রশ্ন হচ্ছে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তন বৃদ্ধি হলো কত, কত হলো, বাই V1। তাহলে θ2 মানে ধরো 15 ডিগ্রি, 15 ডিগ্রির জন্য এত, তাহলে 1 ডিগ্রির জন্য 15 দিয়ে ভাগ করে দিব। বুঝতে পারতেছো? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে বৃদ্ধি হলো সমান সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। বলো কে বুঝো নাই? এটা ভি কিন্তু, হ্যাঁ সবাই বুঝতে পারলাম? তাহলে এই যে ভ্যালুটা পেলাম, দেখি এবার স্মার্টলি কে বলতে পারে এই ভ্যালুটাকে আমরা কি বলবো? না, একটু ভুলেছে, একটু
একটু ভুল, স্লাইড একটা ওয়ার্ড ভুলেছে। কোনো তরলের আয়তনের আপাত প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? আপাতকে ইংলিশে কি বলা হয়? অ্যাপারেন্ট। আপাতকে আমরা ইংলিশে কি বলবো? অ্যাপারেন্ট। অ্যাপারেন্টের এটাকে ক্যাচ করলাম। তাহলে পরে এখানে হ্যাঁ আপাত হলো কেন? পাত্রটা তো নিলাম না, পাত্রটা একটু পরে নেবো, খালি জলটাকে নিলাম, পাত্রটা একটু পরে। কেন পাত্র তো তোমার লিকুইড, এটা তো কঠিন, এটাকে আমরা গামাতে করতেও পারি, নাও করতে পারি, পরে আসবো। বুঝতে পারলাম? এইবার দেখো, যদি আমরা খালি কার করি? তরলের, তাহলে আপাত হচ্ছে, তাই গামা এ লাগাবো এখানে, বাস এইটুকুই চেঞ্জেস। বুঝতে পারলাম? হ্যাঁ কি না? ক্যালকুলেশনটা কোনাকুনি গুণ করে কি আবার দেখাবো? ডাইরেক্ট লিখবো গামা, যে চেঞ্জ অফ ভলিউমটা কি করব? আবার লিখে করাবো কি? হ্যাঁ কি না? তাহলে ডাইরেক্ট কোনাকুনি গুণ করে কমন নেবা, কমন নিয়ে ভি টু কত পেয়ে যাবা? ভি টু ইকুয়াল টু, কে বলবে? ভি টু ইকুয়াল টু কত পাবো? ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা এ, তারপরে থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটা হয়ে গেল ভি টু। ভি টু মানে চেঞ্জ অফ ভলিউম, কখন? আপাতভাবে। কিভাবে? কিন্তু ফাইনালে এটা কি পাবো না, এর সঙ্গে আমি পাত্রটা যোগ করব। এবার পাত্রের কি প্রসারণ হবে? দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, আর ক্ষেত্রফলও হইতে পারে, আয়তনও হইতে পারে। দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন চারটাই হতে পারে। দৈর্ঘ্য, প্রস্থ মানে ক্ষেত্রফল। এবার বললো আমাকে পাত্রের আমরা কি নিব? দৈর্ঘ্য নিব, ক্ষেত্র নিব, না আয়তন নিব? আয়তনই নিব। থিকনেস তো হবে কিছুটা, আয়তনে নিব। সো পাত্রের প্রসারণ না, ধর লোহা, আমি এখন লিখে দিলাম, কত লিখে দিলাম না এখনই প্রসারণটা, গুণাঙ্কটা। বুঝতে পারতেছি লজিকটা? ওই প্রসারণটা আমি এখানে যোগ করে দেবো ভ্যালু দিয়ে। বা আমরা প্রথমেই করলাম ফার্স্টে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। তো যেইটা আমি পাত্রের পাবো, সাপোজ পাচ্ছি আমি পাত্রের প্রসারণ ভি কন্টেনার নিলাম, ভিসি ইকুয়াল টু, বা ভি টু ইকুয়াল টু ধরো ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা সলিড এস ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। এটা কী পেলাম আমি? কার পেলাম? এটা পাত্রের। কার পেলাম এটা? আর এটা কার পেয়েছিলাম? তরলের। তো এই দুটাকে আমি কী করে দেব? যোগ করে দেব। বুঝলাম? তাহলে গামা অর্থাৎ প্রকৃত প্রসারণ সমান সমান গামা এ অর্থাৎ অ্যাপারেন্ট, আর পাত্রের প্রসারণকে আমরা কি বলি? কন্টেনার, সি দিয়ে বলতে পারি। আর প্রকৃতর ইংলিশ হচ্ছে রিয়েল, আর দিয়ে লিখতে পারি। হ্যাঁ কি না? তাহলে গামা রিয়েল ইকুয়াল টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা কন্টেনার। বুঝলাম? বাস সিম্পল। কারো কোনো অসুবিধা? কার করলাম বলতে পারবো কেউ? তরল না গ্যাসের করলাম? তরল। গ্যাস কিন্তু করিনি আমরা, তরল করলাম, গ্যাসটা এখন করব। গ্যাসের এক্সাম্পলে আসি। তুমি গ্যাসটাকে কিপ করলা বেলুনের মধ্যে, প্লাস্টিকের মধ্যে, বা কোনো ভারী লোহার মধ্যে, কন্টেনার, আগুনের উপর বসায় দাও, লোহাটাও গরম হবে, ভিতরে গ্যাসটাও হিট হবে। গ্যাস সবার হয়েছে এইটুকু, গ্যাসে যাব। এগুলো আমার খুব ইচ্ছা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট দিয়ে, এবার আমার কাছে যন্ত্রপাতি নাই, আমাকে অনেক পরিশ্রম করতে হবে এগুলো ম্যানেজ করার জন্য। যদিও ছোটো ছোটো জিনিস এগুলো, থার্মোমিটার নিয়ে আসতেই পারতাম, তাই কি না? ডিজিটালটা তো দেখা যায় না, অ্যানালগটা লাগতো আর কি। এবার আসি কোথায় আমরা? গ্যাসীয় প্রসারণ। কোথায় আসবো? একটা জিনিস মনে রাখবা, কঠিন এবং তরল, ধ্যান দিয়ে শুনবা, কঠিন এবং তরল সব বস্তুর ক্ষেত্রে সমান চেঞ্জ হয় না। কি বললাম? ফুটনোট, কঠিন এবং তরল পদার্থের একই উষ্ণতায়, দেখো ভিন্ন ভিন্ন পদার্থের একই উষ্ণতা পরিবর্তনে, ভিন্ন ভিন্ন পদার্থের একই উষ্ণতা পরিবর্তনে হলো, ব্র্যাকেটে লেখো কঠিন কমা তরল, ব্র্যাকেটে লেখো কঠিন কমা তরল হলো। লেখো দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ ভিন্ন। দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন প্রসারণ ভিন্ন। সবার হইল এইটুকু? কার কোনো অসুবিধা?
যেমন দুটাই তরল, আলাদা হয়ে গেল না, ভিন্ন ভিন্ন পদার্থে লেখা হলো না, হোক না তো। তার স্পেসিফিক গ্র্যাভিটি অনেক কিছু এখানে, স্পেসিফিক মেন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, মেন ফান্ডা স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি সব জিনিসকে ঘাটায় দিবে, পরে আসছে এটা। কিন্তু দেখো, কিন্তু সকল গ্যাসের, মানে যেই গ্যাস নাও না কেন তুমি, বা যে কোনো গ্যাস যাই লেখো না কেন, সকল গ্যাসের একই উষ্ণতা বৃদ্ধিতে একই আয়তন পরিবর্তন হয়। বোঝা গেল কি বললাম? অর্থাৎ যে কোনো গ্যাস, যেই কোনো গ্যাস নাও তুমি, 10 ডিগ্রি বাড়াবা, সব কটার সেম ভলিউম ইনক্রিজ হবে, তার যে রেশিওটা। এটা গ্যাসের প্রপার্টিজ বুঝাবো এখন না, এখন ওটাই বুঝাবো এখন। গ্যাসীয় প্রসারণ হলো, কোনো অসুবিধা কারো? গ্যাসের প্রসারণের সময় আমরা চার্লসের সূত্রকে মাথায় রাখবো, মনে আছে? মনে আছে কারো চার্লসের সূত্র কী ছিল? এনিওয়ান বলতে পারো? বলো শুনি। চার্লস মানে চাপ, চাপ আর ভর স্থির। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির রাখলে তার যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 273 ভাগের 1 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। সেম লেখা আছে এখানে, দেখো গ্যাস তো, দেখো হেডলাইন পরে একজন কী আছে, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, খুব একটু পরে পড়ো কী আছে, ক্ষেত্র প্রসার, তোমার ওই গ্যাসের প্রসারণটা জোরে পড়ো একটু। গ্যাসের প্রসারণ কঠিন ও তরল পদার্থের মতো তাপ প্রয়োগে গ্যাসেরও প্রসারণ হয়, তবে গ্যাসের নিজস্ব কোনো আকার না থাকায় এর দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটে না। শুধু সংজ্ঞাটা পড়ো। সংজ্ঞা বলতে চার্লসের সূত্র দেওয়া আছে, বাস ওটাই। কোনটা ছিল? আমরা সব গ্যাস তো আইডিয়াল, কিন্তু ব্যবহার হতো রিয়েল দিয়ে। হ্যাঁ বুঝলাম না, আমরা অঙ্কগুলো করি কী দিয়ে, রিয়েল দিয়ে না আইডিয়াল দিয়ে? আইডিয়াল দিয়ে করি না রিয়েল দিয়ে করি? হয় না, সব তো রিয়েল গ্যাস। তো আমার যাই হোক না কেন, রিয়েল হোক কি আইডিয়াল হোক, আমি ওই কনসেপ্টটা এখন ঢুকবোই না। ওইটা আমাদের কোন জায়গা থাকবে? চার্লস এবং বয়েলে, বা ওটা গ্যাসের চ্যাপ্টার 2 গ্যাসের আচরণে। এখানে আমাদেরকে বলছে আমি যেই পাত্রেই নেই না কেন, গ্যাসকে ওই পাত্রেরই আকার ধারণ করবে। তো পাত্রের উপর ডিপেন্ড হচ্ছে না, বুঝবা কি বললাম? পাত্রের তো চেঞ্জ অফ, পাত্রটা যদি আমি হিট দিই এটাও গরম হবে, পাত্রটাও গরম হবে, এই পাত্র গরম হবে, এই গ্যাসও গরম হবে, এই গ্যাসও গরম হবে। তার মানে কি হচ্ছে, যখন আমি কোনো গ্যাসের প্রসারণ নিব, কার প্রসারণ নিব? গ্যাসের প্রসারণ নিব, সেই ক্ষেত্রে ভালো করে বুঝে নিবা, সেই ক্ষেত্রে এই গ্যাসের প্রসারণটা, গ্যাসকে তুমি যেই পাত্রেই রাখো না কেন সেই পাত্রের আকার ধারণ করবে, না এর দৈর্ঘ্য আছে না এর প্রস্থ আছে, তার মানে ক্ষেত্রফল নাই, তার একমাত্র এর কি প্রসারণ ঘটবে? আয়তন প্রসারণ ঘটবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের, ধরে নাও একটা গ্যাস রাখা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, এর আয়তন 273। কি ধরলাম? আয়তন কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। আমি এখান থেকে 1 ডিগ্রি বাড়াইলাম, কত ডিগ্রি বাড়াইলাম? এই আগে কত ছিল? 273। তাহলে 273-এর মধ্যে কত ভাগ বৃদ্ধি পাবে? 1 ভাগ। উষ্ণতা বাড়াইলাম, বৃদ্ধি পাইল। তাইলে এবার ছিল কত? 200। ধরে নাও এর মধ্যে আমি 273টা ঘর কাটলাম। কয়টা ঘর কাটলাম? কয়টা বাড়বে? একটা বাড়বে। তাহলে ধরে নিচ্ছি এখানে একটা বাড়াই দিলাম। তাহলে আগে ছিল এই হালকা, এখন প্লাস এই ডিপ, এই হালকা প্লাস ডিপ। বুঝলাম না? বুঝলাম। আমি ধরে নিচ্ছি ডাবল করে কত হবে? 3 2 6 7 4 আর 4 4 4 6 273, সরি 5 4 6। এবার আমাকে বলবা 273-এ যদি 1 বাড়ে, 5 4 6-এ কত বাড়বে? 2 বাড়বে। তার মানে যদি আমি এখানে 5 4 6 ঘর নেই, তাহলে এখানে আরেকটা বেড়ে যাবে না? বুঝলাম না। এটাই কোন সূত্র? চার্লসের সূত্র। এটাই কোথায় আছে? এখানটায় আছে। তার মানে 1 ডিগ্রি বাড়বে। কি বললাম? 1 ডিগ্রি বাড়বে কঠিন এবং তরলে। কঠিন এবং
তরলে, কঠিন এবং তরলে কতটুকু চেঞ্জ হয়েছিল? এতটুকু, হ্যাঁ কি না? 1 ডিগ্রি বাড়লে গ্যাসে কতটুকু চেঞ্জ হবে? এত অংশ, এটাই অঙ্ক। বুঝতে পারলাম? এত অংশ। তার মানে 273 1, 546 2, যত যাবে রেশিওতে বাড়তে থাকবে। কোনো অসুবিধা? তো ওই ক্ষেত্রে আমার এগুলো এত ডিটেলস লাগবে না, এইটাই মানে এইটা যেটা হবে 1 ডিগ্রি হবে। কতর মধ্যে? 273-এর মধ্যে 1, ব্যাস শেষ। কারো কোনো অসুবিধা হলে বলতে পারো। তোমাদের 3টা টপিক কভার করা হয়ে গেল, ভালো করে দেখে নাও। চার্লসের সূত্র পুরোটা কভার দিলাম, হ্যাঁ কি না? তারপরে কঠিন হয়ে গেল, তরল হয়ে গেল, আর গ্যাস হয়ে গেল। তাহলে আমরা গ্যাসের ক্ষেত্রে খালি কি পাবো? গামা, দ্যাট ইজ আয়তন প্রসারণ। কি পাবো? খালি আয়তন প্রসারণ। কারো কোনো অসুবিধা আছে? পাক্কা? শিওর? না বুঝলাম না। যদি 10 ডিগ্রি বাড়ায় 10 ডিগ্রি নেব, যা দিবে। থিটা বললে থিটা দিব এখানে। এই θ2 মাইনাস, দেখো একটা জিনিস বুঝে নাও, θ2 মাইনাস θ1-এর জায়গায় আমি টেমটি লাগাতে পারি, আমি থিটা বলতে পারি, মানে বিয়োগ করে কতটুকু বাড়লো, এটাই সিম্পল। এটাই হয়ে গেলো আমার গামা। বিয়োগ করার পরে কতটুকু বললো এটা এখানে বসাবো। কোনো অসুবিধা? শিওর? আচ্ছা, এর পরের টপিক কি আছে? তাপ পরিবাহিতা। আজকে পড়বো এটা, তাপ পরিবাহিতা। এনার্জি আছে? না বললে সোমবার থেকে স্কুলে পরীক্ষা। কবে করবা? কি বুঝলাম না? আমার তো নেক্সট ডে পরীক্ষা, তো করবোটা কবে? আজকেই করবো, বিকজ অঙ্কের লোড শেষ তো, লাইফ সায়েন্সের লোড শেষ তো, নাও না ফিজিক্যাল সায়েন্সের লোড। একটা ইন্টারেস্টিং প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারো। ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না? গ্রীষ্মকালে একটা কাঠ এর চেয়ার বাইরে রাখা আছে 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে লোহার চেয়ার বাইরে রাখা আছে। ওই দৌড়ায় গিয়ে কে আগে চেয়ারে দাঁড়াইতে পারবে? কোনটা তুমি দাঁড়াবা? কেন লোহায় দাঁড়াবা না? গরম থাকবে? থাকবে? সবাই তো অ্যান্সার দিয়ে দিলা খুব মজাতে। কেন গরম লাগলো? হ্যাঁ সেটা ঠিক আছে, তো লোহায় কেন তুমি তাপ পাইলা? লোহায় তাপ কেন পাইলা? স্মার্টলি অ্যান্সার দাও, তারপরে বলবো কোনটা ঠিক কোনটা ভুল। জোরে। লোহায় কেন তুমি গরম ফিল করলা? হ্যাঁ ভালো কথা, ভালো কথা। সো হোয়াট? হ্যাঁ ফিল কেন করলা? ট্রান্সফার করতে পারে। কি করে ট্রান্সফার হইলো? এক্স্যাক্টলি, ট্রান্সফারটা হইলো কি করে? আর একটা কোশ্চেন দিচ্ছি, সেম কোশ্চেন। ফ্রিজের মধ্যে তুমি লোহার টুকরা রাখছো, কাঠের টুকরা রাখছো। কোথায়? ফ্রিজের মধ্যে। শীতকালে কবে? বাইরে বেরোবে রাখছো, কনকানা ঠান্ডা, সকাল 5টা। তুমি কাঠের টুকরা ধরলা, লোহার টুকরা ধরলা, ঠান্ডা কোনটা লাগবে? ওইদিকে গরম কোনটা লাগছিল? লোহার চেয়ারে। ঠান্ডা কোনটা লাগলো? লোহার টুকরায়। দুটারই যুক্তি দাও, কেন লাগলো? লোহার টুকরায় গরম কেন লাগলো? ঠান্ডার টুকরায় ঠান্ডা কেন লাগলো? দেখি কে বলতে পারো। লোহা তাপ পরিবহন করলো বেশি কাঠ থেকে, কাঠের থেকে। ভালো, একটা পয়েন্ট নিলাম। কথা পাল্টাবা না কিন্তু একদম। লোহা কাঠের থেকে তাপ বেশি পরিবহন করে, সো লোহার কন্ডাক্টেন্স মোর দেন উড লিখলাম। উডের কন্ডাক্টেন্স বা পরিবাহী থেকে হলো। তারপর উষ্ণতা বাড়লো, প্রসারণ না, ওইটা কনসেপ্টে ঢুকবোই না এখন। আমার প্রশ্ন পরিবাহী নিয়ে, প্রসারণ নিয়ে না, পরিবাহী। ক্লিয়ার? তো আমরা জানি, ভালো করে শুনবা, 1 গ্লাস গরম জল আছে, জল তুমি গরম করে খাও, বেশি গরম হয়ে গেছে, কি করবা? এখানে তুমি আবার ঠান্ডা জল ঢালবা। গরম জলের মধ্যে কি ঢাললাম? কি হয়ে যাবে? কি হবে? ভালো করে অ্যান্সার দিবা। কি হবে? গরম জলটা ঠান্ডা হবে না ঠান্ডা জলটা গরম হবে? এখান থেকে অ্যান্সার পাই যাবা। পাক্কা? আমি তো যদি ঠান্ডা ঢাললাম না,
আমি তো বলতে পারি ঠান্ডা জলটা গরম হচ্ছে। ধরো আমি হাফ ছিল, এখানে কত ছিল, হাফ ছিল গরম, আমি হাফ ঢাললাম ঠান্ডা, হাফ কি ঢাললাম আমি ঠান্ডা। এবার বলো কী হবে? না, তোমার প্রশ্নটা শেষ করে দিলাম, বলো এবার কী হবে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ভালো কথা, গরম ঠান্ডা মিলে নর্মাল টেম্পারেচার, দ্যাটস ফাইন। নেক্সট, দুটোরই সেম নিলাম ভর। তোমার প্রশ্ন তো অ্যান্সার দিয়ে দিলাম আগে, দুটো সেম নিলাম। বুঝে নিউট্রালে আসবে কেন? প্রশ্ন তো এটাই, কেন? এবার প্রশ্ন হচ্ছে, ট্যাঙ্কিতে জল রাখা আছে, লজিক বুঝবা, ট্যাঙ্কিতে জল রাখা আছে, নিচে তুমি কল ছাড়লা, জল পড়বে, হ্যাঁ কি না? পড়বে। আচ্ছা, নিচ থেকে জল উঠাবা, উপরে ট্যাঙ্কি খুললে উঠবে? কেন উঠবে না? কি লাগবে? পাম্প। তার মানে উপর থেকে নিচে গেলে গ্র্যাভিটি দিয়ে জল যাবে, নিচ থেকে উপরে গেলে কারেন্ট বা প্রেশার বা সেন্ট্রিফুগাল পাম্প লাগাবো, যেমনই পাম্প লাগাবো, পাম্প দিয়ে সাকশন করতে হবে। একটা কনসেপ্ট, তরল কোনো দিন একা একা উপরে প্রবাহ হবে না, আয়দার প্রেশার লাগবে আর ওর মোশন লাগবে। এখানে যদি বুঝি আমরা পরিবাহীতে, সবসময় মনে রাখবা, গরম জিনিসটা যাবে কার কাছে? ঠান্ডা। কোনো দিন ঠান্ডা গরমের কাছে যাবে না, পরিবাহীর নিয়মই তাই। গরম যাবে কার কাছে? ঠান্ডা। গরমটা ফ্লো হবে, মনে রাখবা, গরমটা কি হবে? ফ্লো। কে ফ্লো হবে? গরম। তুমি যখন তাহলে গরম ছিল, এটা এর মধ্যে গরম ছিল, এই কণাটা ঠান্ডা করে দিল, মানে এই ঠান্ডার মধ্যে মিলে গেল, তাহলে গরমটা হালকা কমে গেল। গরম এইটুকু জায়গা ছিল, গরমটা স্প্রেড হচ্ছে, ঠান্ডাটা ঢুকবে বলবো না আমরা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে বলবো গরমটা স্প্রেড হচ্ছে, গরমটার স্প্রেড হয়ে গেল, অপেক্ষাকৃত ঠান্ডা হয়ে গেল। সেম লজিক্স। এবার তোমার মাথা ঘুরাবে, স্যার এই জিনিসটা হচ্ছে কি? চেয়ার রাখলাম, কি রাখলাম, তুমি গিয়ে চেয়ারে বসলা, লোহার, দাঁড়াইলা, তুমি কি পাবা? গরম। কারণ গরমটা কে ছিল? গরমটা কে ছিল? চেয়ার। তুমি পা দিলা, তোমার পা ঠান্ডা ছিল, তাহলে তোমার এই গরমটা পায়ে গেল। বুঝলা কি বললাম? গরম লোহাটা পায় নাকি তোমার ঠান্ডাটা গরমে যাবে? লোহাটা ঠান্ডা হবে, তুমি আরামসে দাঁড়ায় থাকবা? এটা তো হবে না রে বাবা, বুঝবা? তুমি গরম লোহার উপরে দাঁড়ায় আছো, একদম মজাসে হবে? তার মানে তোমার ঠান্ডাটা তো লোহায় গেল না, তো লোহার গরমটা তোমার পায়ে আসলো, হইলো উল্টা। ফ্রিজে ঢুকেছিলাম, বাইরে বের করলাম, ধরলাম একটা লোহার দণ্ড, ঠান্ডা কনকনা, হাত দিয়ে ধরলাম, দীপক কি হবে? ঠান্ডা ফিল করব। কি হবে ঠান্ডা ফিল করলে? কি করে? কি করে? হ্যাঁ, তোমার হাতটা গরম ছিল, দেন ওটা ঠান্ডা ছিল, দেন এক্স্যাক্টলি, ঠান্ডাটা গরমে আসে নাই, তোমার হাতের গরমটা কোথায় গেল? ঠান্ডায়। তোমার হাত কি ফিল? গরম চলে যাচ্ছে হাত থেকে, তোমার হাত ঠান্ডা ফিল করবে, দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। ঠান্ডাটা তোমার শরীরে আসলো না, তোমার গরমটা ঠান্ডায় চলে গেল। তাই তো আস্তে 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 ওই যে বরফ, যদি বরফটা গলতে থাকবে, ও তাপ নিচ্ছে, তুমি তাপ দিচ্ছ ওকে, ওর তাপ তুমি নিচ্ছ না, ও তো ঠান্ডা। বুঝলাম? তো গরম থেকে গরম কনভার্ট হচ্ছে কোথায়? গরম ভাগতেছে ঠান্ডার দিকে। না বুঝলাম না? বুঝলাম। এই কনসেপ্টের উপরে বেস করে একটা জাস্ট স্টোরি দেওয়া আছে, ভালো করে দেখে নিবা, এটা এক্সামে আসে না, ছেড়ে দিলাম, আর এতটা ইম্পর্টেন্ট নয়, এরকম হাজারো স্টোরি আছে, ভালো করে দেখে নিবা। এইবার আমরা লাস্ট পয়েন্টে আসবো, এটাতে তাপের পরিবাহিতা, লাস্ট পয়েন্ট, বাট এটা আধা ঘন্টা খাই নিবে এখন, এটুকু ভালো করে বুঝতে গেলে। বুঝবো? শর্টে না ডিটেলসে? ডিটেলসে, ওকে, ভেরি গুড, সুপার। মুসিবতটা ঢালছো ইঙ্গুলা, ঢেলে দাও। ফিজিক্সে ফার্স্ট পাইলাম তোমাদের, এটাই দেখতে গেলে খুব ভালো করে, বাকি সব তো কেমিস্ট্রি চালাচ্ছে এতদিন, খালি লেন্সটা হালকা গেল আর কি। শোনো এবার তাহলে তাপ পরিবাহিতা বুঝবো। আমি এই বস্তুটাকে রোদে রেখে দিলাম, গরম হবে? হবে। এইটাকেও রোদে রাখলাম, গরম হবে?
দুটো কি একই রকমের গরম হবে না। ধরে নিচ্ছি ম্যাটেরিয়াল সেম, এটাও কাগজ এটাও কাগজ, একটা লোহা একটা কাঠ রাখি নাই, সেম, বাট দুটো গরম হওয়ার যে পরিমাণ সেটা আলাদা। কেন? কঠিন এবং তরল কি বললাম, একই তাপ দিলে আলাদা আলাদা কি হয়, চেঞ্জেস হয়। কিন্তু তুমি বলবে স্যার লোহার তো আপনি সেম লাগছিলেন, লোহা একটা ছোটো রাখবো একটা বড়ো রাখবো, তো চেঞ্জ হয়ে যাবে। ছোটো লোহাকে ধরবা, যত গরম ফিল করবা বড় বুঝবে একটা জিনিস। ধরো তুমি একটা লোহার পাত নিলে, এরকম কি নিলে, একটা লোহার পাত গোল এত বড় আর ছোট্ট একটা, বা লোহার দণ্ড, কোনটা বেশি গরম হবে? এটা বেশি গরম হবে। যত বেশি এরিয়া নিবে অত বেশি গরম হবে। নাম্বার ওয়ান, এরিয়া ডিপেন্ড করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে 10 মিনিট দিলা এখানে 2 মিনিট দিলা, কোনটা বেশি গরম হবে? টাইম ডিপেন্ড করছে। বুঝলাম না? বুঝলাম। তাহলে কি প্রথমে কি ডিপেন্ড করছে? এরিয়া, তারপরে কি? টাইম। এবার তুমি এইটাকে রাখছো হালকা ডিম লাইট, সানলাইট ডিম দিচ্ছ, অল্প টেম্পারেচার, আর এটাকে কড়া রোদ্রে, বা যেটাকে তুমি কড়া রোদ রাখো, কড়া রোদ ম্যাটার করছে, দ্যাট মিনস টেম্পারেচার ম্যাটার করছে। দ্যাট মিনস টেম্পারেচার ধরো এটা বেশি এটা কম, ম্যাটার করছে। নাম্বার 3, বেদ। এবার আমাকে অ্যান্সার দিবা, এইটা বেশি গরম হবে, একই টেম্পারেচার দিলে ধরে নিচ্ছি এর যা দৈর্ঘ্য প্রস্থ, এর যা দৈর্ঘ্য প্রস্থ ধরে নাও, এরও দৈর্ঘ্য প্রস্থ সেম, কোনটা বেশি গরম হবে? এটা না এটা? সোচলো। ধরে নাও এর যা আকার আকৃতি একই টাইমে, এটা কেন? বেদ কম, এক্স্যাক্টলি। তাহলে বেদ কমলে গরম বেশি, ব্যস্তানুপাতিক। তার মানে এটা উল্টে যাবে, এইটার ক্ষেত্রে হচ্ছে এরকম ভাববে। বুঝলাম? তাহলে আমরা একটা যদি ডায়াগ্রাম বানাই 3D শেপে, এই কথা কেন হচ্ছে রে, বানাইলাম, এটাকে ডি নিলাম, চওড়া বেদ, সামনে একটা এরিয়া, এর উপরে গিয়ে হিট করাবো, বাট মনে রাখবো অলওয়েজ লম্বভাবে তাপটাকে দিব, কেমন হবে? একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বুঝতে পারলাম? এটা হয়ে গেলো এরিয়া। টেম্পারেচার দিলাম কত? θ2 - θ1, 10 ডিগ্রি ছিল 50 পর্যন্ত বাড়াইলাম। কত টাইম? সাপোজ সময় নিলাম আমি টি, সময় কিনে নিলাম 10 মিনিট 12 মিনিট যাই নিলাম। এটা উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন। তাহলে উষ্ণতার পরিবর্তন θ2 মাইনাস সময়, বেদ, কথা না, বেদ ডি, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। স্যার এই ওয়ার্ডটা কেন ইউজ করে, কেন শুধু ক্ষেত্রফল বলে না? এই বোর্ডে কেন শুধু ক্ষেত্রফল বলে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে? সাপোজ এইটা রয়েছে, আমি এরকম করে আড়াআড়িভাবে কেটে দিলাম, দ্যাট ইজ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে এই পোর্শনটা ক্ষেত্রফল বললেও হবে, বাট প্রস্থচ্ছেদও নিতে পারি আমি। ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না, বাট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানেই ক্ষেত্রফল। যেই জায়গাটায় হিট দেওয়া হবে ওইটাকেই বলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বুঝতে পারলাম? কোনো অসুবিধা করো? সো কিউ, কিউ মানে কি বুঝি রে? তাপ। কিউ বললো ভ্যারিজ উইথ কার সঙ্গে? সরল সম্পর্ক, এরিয়া। কিউ ভ্যারিজ উইথ কার সঙ্গে? এরিয়া। প্রথমে ছিল টেম্পারেচার θ2 - θ1। কিউ ভ্যারিজ উইথ কার সঙ্গে? টি। বাট কিউ ইনডাইরেক্টলি ভ্যারিজ উইথ কার সঙ্গে? 1/d। সরল সম্পর্ক, যত বেশি এরিয়া, ধরো এর কত এরিয়া দেখেছো, আর এর দেখো কত এরিয়া, হ্যাঁ কি না? কোনটা বেশি হিট হবে? এটা। যত বেশি এরিয়া অত বেশি হিট। বুঝতে পারলাম? যত সময়, যত টেম্পারেচার বেশি দেবো অত বেশি হিট, যত সময় দিয়ে বেশি গরম করবো অত বেশি হিট। বাট ডি এর সঙ্গে ব্যস্তানুপাতিক, এখনই দেখালাম। তাহলে 4টাকে যদি মিক্সড আপ করি, কিউ ভ্যারিজ উইথ কী হবে? এ, এই 3টা উপরে আসে, θ2 - θ1, আর টি উপরে, আর নিচেকে পড়ে আছে একা ডি। হলো চ্যাপ্টার ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 13 ভেদে পড়বো আমরা। ভেদ চ্যাপ্টার, ভেদ চ্যাপ্টারে এইটাকে বলি আমরা সমানুপাতিক চিহ্ন। কি বলি? এইটাকে যদি আমরা রিমুভ করি, সমানুপাতিকটাকে সরাই, তাহলে একটা কে আসবে সমান সমান, আর তার সঙ্গে আসবে একটা কে। কি আসবে? একটা, সব খেলা এই কে দিয়ে এখন হবে, এই কে। তাহলে বাকি রইল কি আমার কাছে? এ
থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি বাই ডি। কোনো অসুবিধা? বুঝলাম। এই কেটাকে বলবো আমরা তাপ পরিবাহিতা। কি বলবো? তাপ পরিবাহিতা। এই কে এর উপর নির্ভর করছে যে কতটুকু তাপ পরিবহন হবে। দ্যাট মিনস হাউ টু ফাইন্ড আউট দিস ভ্যালু অফ কে। নাও কে ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? কিউ আর ডি গুণে যাবে, একই না? আর এটা কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হইল কে এ আর থিটা 2 মাইনাস থিটা 1 আর টি। বলো কে বুঝো না এইটুকুটা? বুঝলাম। তাহলে কে ইকুয়াল টু কী পাবো আমরা? এই ডিটাকে নিচে আনতে পারি, তাহলে উপরে খালি কাকে রাখলাম আমি? কিউ। নিচে কি রাখলাম? এ। বুঝবা? থিটা 2 মাইনাস থিটা 1 টি, টি বাই ডি লিখতে পারি, বা এ বাই ডি তুমি যাই লেখো না কেন। এটা হচ্ছে কার সংজ্ঞা পাই গেলাম আমরা? কে এর সংজ্ঞা, তাপ পরিবাহিতার সংজ্ঞা। কোনো অসুবিধা? বলো, কারো যদি সমস্যা বলতে পারো, সে কারো সমস্যা হলে বলতে পারবা। কোনটা? কে এর মানটা তো পেলাম, তুমি কে এর মানটা এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, বাট নিচেরটা আমরা না রেখে উপরেরটাকেই রাখবো। শুধু যদি কে এর মান বের করতে বলে, কার মান? শুধু কার মান? কে এর মান। কোনো অসুবিধা? এবার বলো কি বলছো তুমি? এটা কে এর মানটা বের করবো, কার মান? তাহলে ডিটা ভাগ আছে, গুণ হয়ে গেল, আর এটা ডান দিকে কী আছে? গুণ। তাহলে এটার দিকে আসলে কী হবে? ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? কার মান বের করলাম আমরা? কে এর মান। এবার টিটাকে ভাগ করো। এই মেন ফর্মুলা কিন্তু এটা, এটা মুছবো আমি এখন, এটা আমার নিড নাই, মুছলাম। জয়শ্রী, টিটাকে এই পাশে ভাগ করব। কাকে ভাগ দিব? টিটাকে, লাগবে না আছে। টিটাকে ভাগ দিলে কি হবে? এটা কিউ বাই টি। কী হবে? কিউ বাই টি। টিটাকে এই পাশে নিয়ে আসলাম তো, ভাগ দিলাম তো, হ্যাঁ কি না? ওই পাশে কে থাকবে? কে থাকবে? এ থাকবে। আর এটা, তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই যে কে এ আছে, একে আমি আলাদা লিখতে পারি এরকম করে, পারবো? পারবো, হ্যাঁ কি না? এইবার আমি একটা কাজ করতে পারি, এই কে আর এটাকে আমি এর নিচে আনতে পারি, ডি ইন্টু 1/কে আর এ লিখতে পারি। দেখো তো, অঙ্কের মতো লিখতে পারি কি? ভাগে ভাগে গুণ, ভাগ ভাগ, এটা তার ভাগে গুণ, তাহলে একে উপরে গেল না? ভাগটাকে পাল্টে দিলে এটা উপরে চলে যাবে না? ওটাই তো করলাম, রিভার্স। কোনো অসুবিধা? এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে শুনবা। কিউ বাই টি, কিউ মানে তাপ, টি মানে সময়, তাপ পরিবহনের সময়। এখানেই অঙ্কটা আসে, এইটা দিকে অঙ্ক আসে। তাপ পরিবাহী, তাপ পরিবহনের মাত্রা যাকে বলি আমরা। যখনই সময় দিয়ে কোনো কিছুকে ভাগ করবা, মাত্রা ভাববা। কী ভাববা? তাপ পরিবহনের মাত্রা। কি পেলাম? Q2 মাইনাস Q1 বাই ডি বাই কে এ। কোনো অসুবিধা? পাক্কা? এইবার এইটা তো স্যার বুঝে গেলাম, বুঝবো এটা তাহলে আমি। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 6 ক্লাস 10-এর কী আছে? চলতরিৎ। কী আছে? চলতরিতের ডিটেলসে আমরা পড়বো, কারেন্টের ব্যাপারে ডিটেলসে পড়বো। এইটা যদি একটা তার হয়, এই পাশ থেকে কারেন্ট যাবে এই পাশে, ডিপেন্ড করছে এদের বিভব প্রভেদের উপরে। পরে ডিটেলসে ঢুকবো আমরা। বিভব প্রভেদকে ভি দিয়ে লেখা হয়। এইটাকে নিলাম V1, এটাকে নিব আমরা V2। মন দিয়ে শুনবা এদিকে। এইটাকে নিব আমরা V1, এটাকে নিব আমরা V2। যত বেশি বিভব প্রভেদ অত বেশি কারেন্ট ফ্লো হবে। যত বেশি বিভব প্রভেদ অত বেশি কারেন্ট ফ্লো হবে। এইবার কারেন্টটা যখন ফ্লো হবে অনেক কিছু ম্যাটার করে। কতটুকু এর রেডিয়াস, বড় রেডিয়াস না ছোট রেডিয়াস, এর লেন্থ বড় না এর লেন্থ বড়, অনেক কিছু ম্যাটার করে। বাট অত ডিটেলস এখন ঢুকবো না, দরকার নাই। চ্যাপ্টার 6-এ পড়বো আমরা। এখন আমার পড়ানোর উদ্দেশ্য এইটা যে তড়িৎ যখন প্রবাহী হবে তাকে বলি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা। ওটাকে লেখা হয় কিউ বাই টি দিয়ে। ইন্টারেস্টিংলি এটাও কিন্তু কিউ বাই টি, কিন্তু এটা তাপ পরিবহনের মাত্রা। কিউ বাই টি তড়িৎ পরিবহনের মাত্রা, মানে দুটা সেম হয়ে গেছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে, বাট একটা ফিজিক্যাল প্রপার্টি, একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি। বুঝতে পারলাম? এইটাকে আমরা লিখি আই দিয়ে। কী দিয়ে লিখি? আই দিয়ে। ইকুয়ালস টু, এই ক্ষেত্রে ফর্মুলা হবে V2 মাইনাস V1 বাই, যেমন এই ক্ষেত্রে কি আছে
ডি এ আর কে, তো এই যে ডি বাই কে 1/k কে কি বলি আমরা রো, 1 বাই যে কে আছে কে আমরা কি বলবো ভাবো রো, আর ডি বাই এর জায়গায় আমরা কি লিখবো, আচ্ছা একে আমরা লিখতে পারি আর ভি আই ইকুয়াল টু ভি আর, শুধু আর লিখতে পারি আমরা, শুধু কি লিখতে পারি আর, এবং আর এর জায়গায় আমরা কি লিখতে পারি রো ইন্টু ডি বাই এ। শুনবে এবার, দাও ওটা দাও। তাহলে তোমাদের মোটামুটি অনেকটা হইলো, এখানে পেজ কমপ্লিট ফুল, পুরো চ্যাপ্টার ফিনিশড। বুঝতে পারলাম কি বললাম? আর চ্যাপ্টার কিছু নাই, খালি কম্বিনেশন করে দেখাবো একটা জিনিস। দেখো ইলেকট্রিক কারেন্টে আমরা কি বললাম, ওহমের সূত্র অনুযায়ী, কোন সূত্র অনুযায়ী, ওহমের সূত্র অনুযায়ী ভি ভ্যালু ইজ ইট কী হবে আই আর, কী হবে ওইখান থেকে আই ইকুয়াল টু কী বা ভি ভ্যালু ইজ ইট হয় আর, ওখান থেকে আমরা যদি কনস্ট্যান্টটাকে এদিক ওদিক করি হয়ে যাবে ভি ইকুয়াল টু আই আর। পরে ডিটেলসে যাবো আমরা, ভি ইকুয়াল টু কী হবে আই আর, ওখান থেকে আমরা আই কত পাবো ভি বাই আর, কী পাবো আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি মানে বিভব প্রভেদের পার্থক্য, একদিকে ভি টু একদিকে ভি ওয়ান মাইনাস বাই আর, ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর। আরটাকে আমি কী লিখতে পারি শোনো, রো ডি বাই এ, কী বললাম আরকে আমি কী লিখতে পারি রো, আরকে আমি কী লিখতে পারি রো। আর মানে হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স, একটা তড়িৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, কতটুকু কারেন্ট নিয়ে যাবে, ওকে বাধা যে দিবে তাকে বলা হয় রেজিস্ট্যান্স, যে বাধা দিবে। ধরো রেজিস্ট্যান্স আবার 2 রকমের হয়, একটা তামার তার দিয়ে তুমি নিয়ে যাচ্ছ, একটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে নিয়ে যাচ্ছ, সবার কি ইলেকট্রনিক কনফিগারেশন সেম? একটা 29-এ বসে আছে, একটা 12-তে বসে আছে, বুঝলাম না? সবার তো ইলেকট্রনিক কনফিগারেশন আলাদা, সবার তো ইন্টারনাল মলিকিউলসের ক্যাপাসিটি আলাদা, অ্যাট্রাকশন ফোর্স আলাদা, অ্যাট্রাকশন ফোর্স আলাদা হওয়ার জন্য ওর কন্ডাক্টেন্সের যে পরিবাহী ক্ষমতা আলাদা, বুঝলাম না? তো তার মানে কি রেজিস্ট্যান্স ম্যাটার করছে তুমি কি পদার্থ দিয়ে বানাচ্ছ, কোন পদার্থের তার। আর কি রয়েছে শুনবা, আর শুনবা কি রয়েছে, আর ইকুয়াল টু এই ডায়ামিটার, এই ডায়ামিটার কোনটা বড় রে, নিচেরটা, এই লেন্থ কোনটা বড়, বলছে রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে কার উপরে জানো, এই ডায়ামিটার থেকে, এটা ডায়ামিটার, এখান থেকে আমরা ডায়ামিটার বাই 2 করলে কী পেয়ে যাবো রেডিয়াস পাবো, রেডিয়াস থেকে আমরা এরিয়া পাবো, এরিয়ার ফর্মুলা হচ্ছে কি পাই আর স্কোয়ার, অর্থাৎ এরিয়া, অঙ্ক বললো ওহম বললো জুল বললো, আর যত সায়েন্টিস্ট আছে কারেন্টের ওরা বললো যখন তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে ওটা রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে 2টা জিনিসের উপরে। কটা জিনিসের উপরে, এক দৈর্ঘ্য, আমি এখান থেকে ওই ঘরে কারেন্ট দিব, এখান থেকে শিলিগুড়ি কারেন্ট দেবো, একই তারে কোনটা বেশি কারেন্ট যাবে, ওই ঘরেরটায়। শিলিগুড়িতে তো ফলস হবে না, অনেক অনেক ব্রেক হবে, দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্স বুঝবা, কারেন্ট ব্যস্তানুপাতিক, কিন্তু বাধা, আর মানে কি বাধা, যত বেশি দৈর্ঘ্য অত বেশি বাধা। তাহলে আর হচ্ছে সমানুপাতিক, আর সমানুপাতিক কার সঙ্গে, আর ব্যস্তানুপাতিক কার সঙ্গে, এর সঙ্গে। যত বেশি এরিয়া অত বেশি বাধা, শুনবা কি বলতেছি আমি, যত বেশি দৈর্ঘ্য অত বেশি বাধা, আর যত বেশি এরিয়া অত কম বাধা। যদি এখানে দেখো এখান থেকে কারেন্ট যাবে আর এখান থেকে কারেন্ট যাবে, কোনটাতে বাধা বেশি বলো দেখি, উপরটা বাধা বেশি। তো যত কম এরিয়া যত অত বেশি বাধা, যত বেশি এরিয়া অত কম বাধা। বাধার টপিকে আসবো আমি। তাহলে বাধা হচ্ছে এরিয়ার সঙ্গে কি, এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক, বেশি এরিয়া বাধা কম, এরিয়া তো বেশি হ্যাঁ কি না, তাহলে বাধা কি কম, যত বেশি এরিয়া অত কম বাধা, আর যত কম এরিয়া অত বেশি বাধা। তার মানে বাধার সঙ্গে এরিয়া ব্যস্তানুপাতিক, বাধার সঙ্গে লেন্থ সমানুপাতিক, মিশ্র করো আবার, আর ভ্যালুইজিড এল বাই এ, আর ভ্যালুইজিডটা সরলে কী হবে ইকুয়াল টু আর একটা ধ্রুবক, এই ধ্রুবকটা রো এল বাই এ, এইটাকে বলি রো, কি বলবো স্যার এইটাই তো লিখলাম দিস আর ইকুয়াল টু রো ডি বাই। এবার দেখো এটা কি ছিল কারেন্ট, এটা কি ছিল মেকানিক্যাল ডিভাইস, এটা কি ছিল ইলেকট্রিক্যাল ডিভাইস, এটা কি ছিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, মেকানিক্যালে তাপ,
ইলেকট্রিক্যালে তড়িৎ, ইলেকট্রিক্যালে তড়িৎ, মেকানিক্যালে তাপ, দুটার ক্ষেত্রে কিউ/টি, এই ক্ষেত্রেও কিউ/টি, এই ক্ষেত্রেও কিউ/টি। মজার ব্যাপারটা হচ্ছে দেখো, এই ক্ষেত্রে θ2 - θ1 উষ্ণতার পরিবর্তন, এই ক্ষেত্রে বিভব প্রভেদের পরিবর্তন, এই ক্ষেত্রে যে রো ডি/এ, এই ক্ষেত্রে হচ্ছে 1/k d/a, d/a মিলল হ্যাঁ কি না, 1/k d/a, ওইদিকে রো d/a উড়াই দিলাম, তাহলে 1/k মানে কি পাইলাম আমি, রো। তাহলে আমি কি বুঝলাম, তাপ পরিবাহিতা সমান সমান যদি অননক করে দিই আমি রো পাবো, তাপীয় রোধাঙ্ক। বুঝবে এবার, তাপীয় রোধাঙ্ক কি পাইলাম, তাপ পরিবাহিতার অনন্যক। বুঝলাম না? হ্যাঁ, এটা উল্টে গেল না? আর কে দিয়ে আগে কী লিখছিলাম এখানে, তাপ পরিবাহিতা কী লিখছিলাম, তাহলে এখান থেকে আমি তাপ পরিবাহিতা বের করতে যাই, এটাকে পাল্টি মারলে এটাও পাল্টি মারবে, তাহলে কে বের করতে চাইলে 1/ρ হয়ে যাবে, আর রো বের করতে চাইলে 1/k হয়ে যাবে। বুঝলাম না? বুঝলাম না? শিওর? ভালো করে বই খুলবা, একদম লাস্ট লাইন পর্যন্ত পড়ানো হলো। তাপীয় রোধাঙ্ক মানে 1/, তাপ পরিবাহিতা পড়ানো হয়েছে হ্যাঁ কি না? লাস্ট লাইন। আমার মনে হয় এমন কোনো টপিক তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি বাদ দেই নাই, আমার মনে হয়। তার মানে সব কটাই তোমাদের পড়ানো হয়েছে, তাই তো? উল্টা বললাম, এমন কোনো টপিক তোমাদের বাদ নাই, বাদ দেই নাই, বাদ নাই, সব পড়ানো হয়েছে। তোমরা বইটা খুলবা, চ্যাপ্টার নাম্বার কত, 4। চ্যাপ্টার 4-এ তোমাদের দেখবা খুঁটে খুঁটে যা যা ছিল সব হয়েছে, একটা পরীক্ষা ছেড়ে দিয়েছি, এইটা বাড়িতে করবা, বাস পড়বা, না বুঝলে বলবা। ক্লিয়ার? আজকের মধ্যে ফিজিক্যাল সায়েন্স এটুকুই থাকলো, ভালো করে ডিটেলস পড়বা। অঙ্কগুলো যে আছে, যেদিন থিওরি হবে ওই দিন তো অঙ্ক হবে না, অঙ্কগুলো প্র্যাকটিস করো, না বুঝলে নেক্সট ডে বলবা, ঠিক আছে? ওকে, টাটা, দাও।